শাহবাগ জেগে থাকে, শাহবাগ ঘুমায় না। ভিডিও করা লাগবে। এইটা যে ঘটনা ঘটছে সেটার রাষ্ট্র কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। আজকে সাম্প্রদায়িকতা, সেই সাম্প্রদায়িকতা আজকে ফ্যাসিবাদী যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছে, এই সাম্প্রদায়িকতা এবং ফ্যাসিবাদ আজকে হাত ধরাধরি করে চলছে। প্রত্যেকটি ঘটনার পিছনে আজকে কিভাবে করে রাষ্ট্রের ইন্ধন আছে, রাষ্ট্র প্রশাসন কিভাবে করে যুক্ত আছে, সেই বিষয়টি আমরা জানি। সংগ্রামী বন্ধুগণ, আমরা শুধু আজকে সকল দেশপ্রেমিক মানুষের কাছে আহ্বান জানাই যে আসুন, এই যে জগদ্দল পাথর আমাদের শিক্ষা ক্ষেত্রে, আমাদের সংস্কৃতি ক্ষেত্রে, আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে, সব জায়গায় আমাদের যে চেতনা, সেই চেতনাকে বিনষ্ট করছে। আজকে আপনারা দেখেছেন যে কিভাবে করে ওই হেফাজতে ইসলামের পরামর্শে শিক্ষা ক্ষেত্রে পাঠ্যপুস্তকে 29টি সংশোধনী এনে শিক্ষার সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে। কিভাবে করে আমরা দেখেছি যে আজকে কিভাবে করে আমাদের প্রি প্রাইমারি স্কুলে প্রায় 70 বাক্য শব্দ আজকে কিভাবে সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা শুধু বলতে চাই যে বীজ আমরা বপন করব, সেই ফসলই আমরা পাবো। সরকার যে বীজ বপন করছে, সরকার সেগুলি আজকে আমাদের উপহার দিচ্ছে, যার ফলশ্রুতি আমরা দেখছি আজকে শিক্ষকদেরকে অবহেলে মরতে হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আসেন, সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলি, সেই প্রত্যাশা রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মুখের কথায় কি মেলে চাতক, স্বভাব না হলে চাতক, স্বভাব না হলে মেঘে কত দেয় গো ফাঁকি, তবু চাতক মেঘের মুখী। অমনি নিরিখে রাখলে আঁখি, তাকে সাধক বলে চাতক, স্বভাব না হলে চাতক, স্বভাব না হলে। আসুন সবাই চাতক স্বভাবের হই, মেঘের বাড়ি ছাড়া অন্য কিছু না চাই, সত্য সুন্দর সুপথে চল ওরে আমার মন। ধন্যবাদ। নাটকের লোক নাটক কি করতে চাই এবং সেটা প্রাচুর্য করলো একটু আগে। তারপরেও আমরা এখানে সমবেত হতে পেরেছি এই বাংলাদেশ সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও এর ব্যানারে, সেটা একটা বিশাল ব্যাপার। আমরাই বলে যাচ্ছি, আমরাই হয়েছেন। আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা একটু আগে ঘটনা শুনেছেন, আমার বন্ধু ডক্টর রত্ন সিদ্দিকীর বাসায় হামলা হয়েছে। আর যা ঘটেছে এবং আপনারা যা দেখেছেন বা শুনেছেন, বাংলাদেশে যে হারে সাম্প্রদায়িকতা বাড়ছে, সাম্প্রদায়িকতার অনলে মানুষ যেভাবে নিষ্পেষিত হচ্ছে, একজন শিক্ষককে 30 বছর যে বিদ্যালয়টিতে তিনি পড়ান, তার গলায় জুতোর মালা দেওয়ার পরে তার আর আসলে জীবন থাকে না। এই যে বোধ, এই যে কষ্ট, এই যে বেদনা, এটি বোঝার মতো বোধ নরেনের ডিসি এবং এসপি ছিল না। আমি মানে এই ঘটনাটি যখন আমার চোখে ভাসে যে আমার শিক্ষকের গলায় জুতোর মালা, এই আমি 71-এর মুক্তিযুদ্ধ ফেরত শিক্ষকের হাতে, এই যোদ্ধাদের হাতে স্কুল বানিয়ে সেই স্কুলে পড়েছি, সেই স্কুল থেকে আমি স্কলারশিপ নিয়েছি। আমাদের যা ঘটেছে আমাদের মননে বোধে যান, যে জায়গাটি এই সরকার নামিয়ে এনেছে, ভোট বিনা ভোট যাই থাকুক, কিন্তু এই সরকার প্রশাসন এবং তার মানবিকতার লেভেল যে জায়গায় নামিয়ে এনেছে, যে জায়গায় নেমেছে, এই জায়গা থেকে দেশকে উদ্ধার করা খুব কঠিন হবে। আমি আপনারা এখানে যারা হাজির হয়েছেন, যারা এখানে জানাচ্ছেন, আমি বলবো আপনার পরিবার এবং আপনার সন্তানদের দিকে নজর দিন। আজকে এই সমাবেশটি শুরুর আগে আমি সবাইকে 1 মিনিট নীরবতা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন হলিয়াটিজমে হামলা হয়েছিল আজকের এই দিনে, রমজান মাসে 16 জন বিদেশি প্রাণ গিয়েছিল, 9-17 জন, 2 জন পুলিশ আমাদের। আমি সবাইকে বলছি 1 মিনিট নীরবতা পালন করার জন্য হলিয়াটিজমের শহীদদের স্মরণে।
বিশ্বাসী, কিংবা জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড তারা মিলে একটা রাষ্ট্র হতো, কারণ তারা সবাই খ্রিস্টান ধর্ম বিশ্বাসী, কিংবা চীন, কোরিয়া, জাপান মিলে একটা দেশ হতো, তারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। পৃথিবীর কোথাও ধর্মের ভিত্তিতে দেশ নাই এবং কোথাও ধর্মের ভিত্তিতে দেশ হবেও না, কিন্তু পাকিস্তানকে ধর্মের ভিত্তিতে একটা দেশ বানানো হলো। জিন্নাহ বুঝতে পেরেছিলেন ধর্মীয় উন্মাদনা দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করা সহজ, কিন্তু ধর্মীয় উন্মাদনা এবং ধর্মীয় চেতনা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। যে কারণে তিনি সংবিধান সভার বক্তৃতায় বলেছিলেন যে একটা দিন আসবে যেদিন হিন্দুকে আর হিন্দু বলে পরিচিত হতে হবে না, মুসলমানকে আর মুসলমান বলে পরিচিত হতে হবে না, তারা সবাই পাকিস্তানের নাগরিক হিসেবে পরিচিত হবে। তখন প্রশ্ন উঠেছিল, এই ভণ্ডামিটা কেন বলেছিলেন যে মুসলমানদের জন্য আমরা আবার ভূমি চাই? এইরকম ভণ্ডামি করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করা যায় সেটা আমরা বুঝেছিলাম। আমাদের দেশেও যারা ক্ষমতার কেন্দ্র দখল করে বসে আছে, একদিন বলা হতো রাজনীতির কেন্দ্রে থাকবে মানুষ, আজকে হয়েছে রাজনীতির কেন্দ্রে থাকবে ক্ষমতা। সেই ক্ষমতার টাকার ক্ষমতা, সেই ক্ষমতা সাম্প্রদায়িকতার ক্ষমতা, সেই ক্ষমতা হচ্ছে নিজেদের গণতান্ত্রিক চেতনাকে পায়ের নিচে মারিয়ে ফেসিবাদী হয়ে ওঠার ক্ষমতা। রাস্তায় আমরা এই তিনটা জিনিসই দেখছি, একদিকে ফেসিবাদী হয়ে উঠছে, আর একদিকে টাকাওয়ালাদের পৃষ্ঠপোষকতা করছে, আর সামনে ভোট আছে, সেই ভোটের জন্য উন্মাদনার পরিবেশ তৈরি করেছে। এখানে শরীফ ভাই ঠিকই বলেছেন যে এমন একটা পরিবেশ তৈরি করো, ওই বর্ষাকালে যেমন জলাভূমির পানি একদিক থেকে বেরিয়ে যাওয়ার পথে আমাদের যারা মাছ ধরেন তারা চাই পেতে রাখেন যে পানির স্রোত তো যাবে, মাছ বেটা তুই যাবি কোথায়? তেমনি আগামীতে যখন নির্বাচনের স্রোত আসবে তখন এই সমস্ত তোমরা যাবা কোথায়? আমাকে ভোট না দিয়ে উপায় আছে? জনগণকে তারা দুটো জিনিসের মালিক বানিয়েছিল, একটা ভোট আর একটা হলো ভ্যাট। বাজেটের সময় দেখলাম ভ্যাটের আওতা কিভাবে সম্প্রসারিত হলো, একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, ভিক্ষুক থেকে বেকার পর্যন্ত সবাইকে ভ্যাটের আওতায় নিয়ে আসা হয়েছে। ভোট দেওয়ার অধিকার যদি নাও থাকে, ভোট পাওয়ার ন্যায্যতা প্রতিষ্ঠা করবার জন্য এখন তারা সাম্প্রদায়িকতা লালন করছে। ভারতেও একই ঘটনা ঘটে, নির্বাচনের আগে ওই নুপুরদের মতন পরিস্থিতি তৈরি হয়। কেউ কি কখনো খেয়াল করে দেখেছেন এই যে মুসলমান বিদ্বেষ করে ভারতে, গরুর মাংস নিয়ে এত বিতর্ক করে? ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। ভারতের যে 10টা বড় গরুর মাংস রপ্তানিকারক কোম্পানি আছে তার মধ্যে 6টা হচ্ছে গুজরাটের, তার মধ্যে কয়েকজনের মালিক হচ্ছেন বিজেপির বিধায়ক, এবং একজন তিনি ইন্দিরা নয়ী নাম ধরেই যদি বলি, তিনি ওই মোদির সঙ্গে ঘুরে ঘুরে নির্বাচনের প্রচার চালিয়েছেন। ডিপ এক্সপোর্টার, কিচ্ছু হয় না ওদের। উন্মাদনার এমন একটা জিনিস বাংলাদেশে ওই রকম, শুধু মুক্তিযুদ্ধের চেতনা এই ফ্ল্যাগটা তুলে ধরে সাম্প্রদায়িকতার চেতনাকে, হানাদারের চেতনাকে বহু দিক থেকে পৃষ্ঠপোষকতা করা যায়, তারই দৃষ্টান্ত আমরা দেখছি। ফলে এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্ষোভ, বিক্ষোভ, রাগ, হতাশা, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা নিশানাও লাগবে। আমরা কি বারবার এই চক্রে আবর্তিত হতে থাকবো? শিক্ষকের অবমাননা, লাঞ্ছনা আমাদেরকে দুঃখ দেয়, বেদনা দেয়, কিন্তু এইটা কি আমাদেরকে বোঝায় না এ কোন প্রজন্ম তৈরি হলো, কোন ছাত্র তৈরি হলো যারা শিক্ষকদেরকে লাঞ্ছিত করতে পারে? তাহলে এই ক্ষেত্রে নামগুলো যদি দেখি, নামগুলো দেখলে দেখব তাদের উপর সাম্প্রদায়িক আক্রমণ হয়েছে, এর বাইরেও যে ছিল। আচ্ছা, জাফর ইকবালকে যখন তার প্রিয় ছাত্ররা আঘাত করেছিলেন বা তার স্ত্রীকে আঘাত করেছিলেন, তখন থেকে তার বুক বেদনায় ভেঙে গিয়েছিল। আজকে সেই বেদনা হতো বুকে, আমাদের এখনকার শিক্ষকরা কি জায়গা পান না? ফলে এটাও একটু খেয়াল করতে হবে যে রাজনীতি, আমরা অনেক সময় বলি যে নিজের পাতে ঝোল টানার রাজনীতি যদি আমরা করি তাহলে কখনোই আমরা সঠিক রাজনীতিটা খুঁজে পাবো না। আজকে গোটা বাংলাদেশে যে সাম্প্রদায়িক উন্মত্ততা তৈরি হয়েছে, আমরা এখন সবসময় একটা কথা বলি না, মলাট দেখে বই যাচাই করবেন না। আমাদের শুধু সংবিধানের এই মলাট দেখে বাংলাদেশ রাষ্ট্রটাকে যখন আর যাচাই না করি, সংবিধানের মলাটের মধ্যে 4 নীতির কথা লেখা আছে, ভিতরে হচ্ছে মূল নীতি একটাই, ক্ষমতায় যাও, লুটপাট করো, দুর্নীতি করো, সব কিছু ক্ষমতা দিয়ে জায়েজ করে নাও। ফলে এই মলাটটাকে ছুঁড়ে ফেলে ভেতরের শ্বাসটাকে লেখার সময় এসেছে। আর একটা বিষয় বলে আমি শেষ করি, প্রতিরোধ ছাড়া অন্যায় কোনোদিন বন্ধ হবে না, এবং এই প্রতিরোধের জন্য পুলিশের কাছে এবং রাষ্ট্রের কাছে তাকিয়ে থাকলে হবে না। আমরা অনেক সময় বলি যে পুলিশের উপস্থিতিতে ঘটনা ঘটেছে,
কিন্তু ভিন্নভাবে যদি বলি, পুলিশের আশকারাতেই ঘটনাটা ঘটেছে, যে তোমরা ঘটনাটা ঘটাবে, তারপরে আমরা যাব, দুটো কাজ করব। ওকে বলবো আমি যদি না যেতাম তাহলে আরো অপমানিত হতে, আর তোমাদেরকে বুঝালাম আমরা ছিলাম বলে নিরাপদে তুমি অপমানটা করতে পারবে। ফলে দুই দিকেই যে ঝোল টানছে, এইটাকেও আমাদের একটু চিহ্নিত করা দরকার। আমি শুধু এই প্রতিবাদ সভা থেকে একটা জিনিস বলতে চাই, অন্ধকারের মধ্যে ছোট ছোট দ্বীপ শিখাও কখনো আশা জাগায়। গোটা দেশের ঘন সাম্প্রদায়িকতার অন্ধকারের মধ্যে এই শাহবাগে যে একটা প্রতিবাদ সভা হচ্ছে, এটা প্রতিবাদী মানুষের বুকের মধ্যে যেন একটা আশা জাগায়। এই আশা নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা যেন রুখে দাঁড়াতে পারি। রুখে দাঁড়ানো ছাড়া অন্যায়কে মোকাবেলা করা যাবে না, অন্যায়কে মোকাবেলা করা ছাড়া অন্যায়কে দূর করা যাবে না। শুধু নিন্দা করে অন্যায় কোনোদিন পৃথিবী থেকে বিদায় হয় নাই। ফলে প্রতিরোধ দরকার, প্রতিরোধের জন্য আমরা সবাই প্রস্তুত হবো। এই কথাগুলো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। মানে আমার সংখ্যা তো অনেক বেশি, আমরা সবাই ভুল করছি। আমাদের সংখ্যা আসলে খুবই নগণ্য পর্যায়ে চলে যাচ্ছে। এটা আমাদের এই সমাবেশ দেখেই বোঝা যাচ্ছে যে আমরা 100টা লোকও এক জায়গায় জড়ো হতে পারছি না যে সাম্প্রদায়িকতা রুখে দাও। আমরা সবাই কি তাহলে মনে মনে এই সাম্প্রদায়িকতা রুখতে চাচ্ছি না? যদি চাই তাহলে এই সমাবেশে লোকজন হচ্ছে না কেন? তার মানে আমরা পৌঁছাতে পারছি না। আমাদের এখন সেটাই ভাবা উচিত, পৌঁছানোটা খুব জরুরি দরকার। না হলে আমরা সবাই যেভাবে দেয়ালে পিঠ থেকে গেছে, এইখান থেকে আর পরিত্রাণের কোনো উপায় থাকবে না। অলওয়েজ ভাবে এই সব মানে ধর্মকে ব্যবহার করে রাজনীতি ব্যবসা করতে। রাষ্ট্র চায় সবচেয়ে বেশি যে আপনার যত বেশি ধর্মকে ব্যবহার করা যাবে তত বেশি সরকার টিকে থাকবে। এই জন্য মিনাপা যেখানে বলেছেন, বারবার কিন্তু ক্ষমতাসীন দল বলছে 72 সংবিধান আমরা ফিরে গেছি। মিথ্যা কথা। 72 সংবিধানে ফিরে যায়নি বলে ধর্ম নিরপেক্ষতার মতো বিষয় এদেশ থেকে একবারে চলে গেছে বলে এই ধরনের সাম্প্রদায়িক হামলাগুলো প্রতিনিয়তই ঘটছে এবং প্রতিনিয়তই ঘটতে থাকবে। এই দেশে যতদিন পর্যন্ত ধর্মভিত্তিক রাজনীতি থাকবে, যতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্থানীয় এবং জাতীয় জীবনে ধর্ম রাজনৈতিক অস্ত্র থাকবে, ততদিন সাম্প্রদায়িক হামলাগুলো চলতেই থাকবে। সুতরাং আমাদের প্রতিবাদ প্রতিরোধ একদিন না, ঘটনা কেন্দ্রিক না, এই প্রতিবাদ প্রতিরোধ প্রতিদিনের, সারা জীবনের। কারণ আমরা বিশ্বাস করি জীবনের জয় অনিবার্য, জীবন জয়ী হবে। সবাইকে সঙ্গে নিয়ে অভিনন্দন। বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার জন্য তখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা বিভিন্ন টালবাহানায় জামাতের রাজনৈতিক নিবন্ধন বাতিল করলেও সাম্প্রদায়িক ইস্যুকে জিইয়ে রেখে বাংলাদেশকে ক্রমান্বয়ে হেফাজতীকরণ করেছে। গত 13 বছরে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্প্রদায়িক ইস্যুতে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্ন উস্কানিতে তাদের উপর হামলা হয়েছে। আর এই হামলাগুলো হয়েছে ধারাবাহিকভাবে। আমরা যখন কুমিল্লাতে হামলা হয়েছিল, কুমিল্লাতে আমরা গিয়েছি, সেখানে সম্পূর্ণ একটি মিথ্যা এবং বানোয়াট অজুহাতে সেখানে পূজা মণ্ডপে হামলা করে একজনকে মেরে ফেলা হয়েছিল। আমরা নোয়াখালীতে গিয়েছি, সেখানেও একই অবস্থা দেখেছি। সেখানে মন্দিরে এমন পরিকল্পিতভাবে হামলা করা হয়েছিল যে মন্দিরের 200 বছরের পুরনো সিন্দুক, যেটা সাধারণভাবে ভেঙে ফেলা সম্ভব না, কিন্তু সেটা সেদিন ভেঙে ফেলা হয়েছিল। তার মানে তারা পূর্ব পরিকল্পিতভাবে সমস্ত যন্ত্রপাতি নিয়ে গিয়ে সেখানে প্রায় 13 লক্ষ টাকা লুট করেছিল। সেদিন আমরা সেখানে প্রতিবাদ করেছিলাম। আমরা এই শাহবাগে দাঁড়িয়েই আমরা সেদিনের সেই ঘটনার বিবরণ দিয়েছিলাম, সাংবাদিক সম্মেলন করেছিলাম। আমরা বারবার দাবি চলেছি যে প্রত্যেকটা ঘটনার পর আমরা বলেছিলাম যে এই ঘটনাগুলো ধারাবাহিক, এই ঘটনাগুলো চক্রান্ত সহকারে হচ্ছে, এই ঘটনাগুলোর একটা ধারাবাহিকতা রয়েছে। কিন্তু সরকার আজ পর্যন্ত কোনো কর্ণপাত করেনি। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে ক্ষমতায় আসলো। মুক্তিযুদ্ধের যে মূলনীতি ছিল ধর্ম নিরপেক্ষতা, সেখান থেকে তারা বহু যোজন দূরে ফিরে গেছে। তারা ক্রমান্বয়ে বাংলাদেশকে হেফাজতীকরণ করেছে, পাঠ্যপুস্তককে হেফাজতীকরণ করেছে, চরমোনাই পিরিয়ড প্রেসক্রাইবে পাঠ্যপুস্তককে তারা হেফাজতীকরণ করেছে। আমরা আজকের এই সমাবেশে এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নেই। আজকের এই সমাবেশে আমরা গানের মাধ্যমে, আমরা নাটকের মাধ্যমে, আমরা মোকাবিলার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে এখনো সাম্প্রদায়িক গোষ্ঠীকে মোকাবেলা করার জন্য শাহবাগীরা এখনো তৈরি আছে, এখনো রেডি আছে। এই শাহবাগ
সবসময় ছিল, আছে এবং থাকবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিকাশ ভাঙার জন্য। ধন্যবাদ সকলকে। রাষ্ট্র সাম্প্রদায়িকতাকে প্যাট্রোনাইজ করে বাংলাদেশের শাসকরা সাম্প্রদায়িকতাকে লালন পালন করে এবং সেটা সমাজের মধ্যে ছড়িয়ে দেয়। এই ছড়িয়ে দেওয়ার পেছনে তাদের উদ্দেশ্য হচ্ছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য, এবং সেই কারণে একের পর এক ঘটনা ঘটলেও কোনো ঘটনার বিচার হয় না। গত দুর্গাপূজার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন হামলা হয়েছিল, আমরা এখানে অনেক সহকর্মী মিলে প্রত্যেকটি জায়গায় আমরা গেছি। আমরা কুমিল্লাতে গেছি, আমরা নোয়াখালীতে গেছি, আমরা রংপুরে গেছি এবং প্রত্যেকটি জায়গায় দেখেছি প্রত্যেকটি ঘটনার সাথে সেখানকার বড় বড় রাজনৈতিক দলের নেতারা তার সাথে যুক্ত ছিলেন। ঘটনাগুলোকে বন্ধ করার জন্য, প্রতিরোধ করার জন্য তারা তো চেষ্টা করেনি। সারাদিন ধরে প্রস্তুতি চলেছে এবং সেখানের প্রশাসন সেই হামলাকারীদেরকে নানাভাবে উস্কানি দিয়েছেন, তাদেরকে প্রোটেকশন দিয়েছেন এবং একটা পর্যায়ে এসে ঘটনা তারা ঘটিয়ে নিরাপদে চলে গেছেন। বাংলাদেশের আমরা গত কয়েক বছর ধরে দেখছি এই ঘটনাগুলোর সঙ্গে, এই ধরনের হামলার সাথে রাষ্ট্র, স্থানীয় রাজনীতিবিদরা জড়িত। আজকে লড়াইয়ে দীর্ঘ সময় ধরে যে ধরনের একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে, আমরা অনেকের দায়িত্ব সম্পর্কে জানতে চাইছি, কিন্তু আমরা জানতে চাইছি না সেখানকার সংসদ সদস্য কি ভূমিকা পালন করেছে। কয়েক ঘন্টা ধরে এরকম একটি পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে, সেখানকার এমপি কোথায় ছিলেন, তার ভূমিকা কি ছিল? অথচ ওই লড়াইয়ে কালকে আপনি ভোট দিতে যান, ওই লড়াইয়ে দেখবেন মানুষের 90% আওয়ামী লীগ করে। তাহলে ঘটনার সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা কোথায় থাকে? প্রত্যেকটি ঘটনার সাথে রাজনৈতিকভাবে এই আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে। বিএনপি অভিমান করে বসে আছে, তোমরা আমাদেরকে ভোট দাও না হিন্দুরা, সুতরাং আওয়ামী লীগের হাতে মার খাও, আমাদের কোনো অসুবিধা নাই, আমরা খুশি। এই হচ্ছে বিএনপির রাজনৈতিক অবস্থান। আর প্রত্যেকটি ঘটনার সাথে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আগে নিচু স্তরের কর্মীরা ছিল, এখন সংসদ সদস্যরা জড়িত, তাদের ইন্ধনে হয়। আমরা নোয়াখালীতে গিয়েছিলাম, নোয়াখালী 150-200 বছরের পুরনো মন্দির কর্তৃপক্ষ আমাদেরকে বললেন তারা একাধিকবার থানায় ফোন করেছেন, পুলিশের সহযোগিতা চেয়েছেন, পুলিশ আসে নাই। থানার থেকে যে মন্দিরে হামলা হলো তার দূরত্ব 20-25 মিনিটের হাঁটার পথ, তারপরেও তারা এলেন না। 150 বছরের মন্দিরে যেখানে পয়সা রাখা হতো, টাকা রাখা হতো, লোহার সিন্ধুক, ইলেকট্রিক মেশিন নিয়ে আসা হয়েছে, সেটি কাটা হয়েছে, লুটপাট করা হয়েছে, পুলিশ আসেনি। আপনারা দেখেছেন কুষ্টিয়াতে বাঘাযতীনের মাথা ভেঙে দিল কে? তারপরে জানা গেল যুবলীগের নেতা। অর্থাৎ শাসক দল প্রত্যেকটি ঘটনার সাথে যুক্ত, আর সরকার এটিকে বন্ধ করতে চায় না। তার কারণ হচ্ছে এর পেছনে তার একটি অসৎ রাজনীতি আছে। সামনে নির্বাচন, সে ভাগ করে ফেলবে বাংলাদেশকে। আওয়ামী লীগকে আবার যদি ভোট না দাও, রতন সিদ্দিকীর বাড়িতে হামলা হবে। আওয়ামী লীগকে আবার যদি ভোট না দাও, ওই জায়গায় মন্দিরে হামলা হবে। সুতরাং তোমাকে পথ ঠিক করতে হবে, তুমি কি আওয়ামী লীগের দিকে যাবে নাকি বিএনপির দিকে যাবে। আগামীতে ভারতের নির্বাচন, ভারত এবং বাংলাদেশে দুটি জায়গায়, ওখানে কলকাতায় যেমন, ওখানে দিল্লিতে যেমন মুসলিমের বাড়িতে আক্রমণ করা হয় একটা উদ্দেশ্য নিয়ে, আজকে এখানে হিন্দুর বাড়িতে আক্রমণ করা হয় একটি উদ্দেশ্য নিয়ে। আর সেই উদ্দেশ্য শাসকদের উদ্দেশ্য, তাদের একটি রাজনীতি আছে। আমরা তার বিরুদ্ধে যারা বলি, শাহবাগে একদিন আসি, প্রতিবাদ করি এবং তারপরে মনে করি এই আওয়ামী লীগ হচ্ছে আমাকে নিরাপত্তা দেবে। নো, আওয়ামী লীগ নিরাপত্তা দেবে না। গত 12 বছর এই বাংলাদেশকে সাম্প্রদায়িক সমাজে পরিণত করার জন্য আওয়ামী লীগের ভূমিকা সব থেকে বেশি। আজকে জায়গায় জায়গায় আমরা দেখছি একটি বিশেষ ধর্মের উপাসনালয় তৈরি করা হচ্ছে, মডেল উপাসনালয়। তাহলে রাষ্ট্র কি এটি করতে পারে? আমি যদি এরশাদের সমালোচনা করি 8ম সংশোধনীর জন্য, তাহলে আজকে যারা নির্দিষ্ট একটি ধর্মকে প্যাট্রোনাইজ করছে, বিভিন্ন জায়গায় মডেল উপাসনালয় তৈরি করছে, আমি সেই সরকারকে, সেই রাজনীতিকে কেন সমালোচনা করব না?
প্রিয় বন্ধুগণ, গতকালকে দেখেছেন পার্লামেন্টে একজন সংসদ সদস্য তিনি দাঁড়িয়ে বলছেন কি দেশ শেষ হয়ে গেছে কেন? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার সিগারেট খায়। পার্লামেন্টে দাঁড়িয়ে, যেখানে জনগণের কথা বলার অধিকার নাই, সেখানে দাঁড়িয়ে এমপিরা মিথ্যা কথা বলছে, নারীর বিষোদ্গার করছে, বিভিন্ন ধর্মের মানুষের বিষোদ্গার করছে। অথচ আপনাকে বিকল্প রাজনীতি যদি গড়ে তুলতে না পারেন তাহলে এই অবস্থা থেকে মুক্তি পাবেন না। আমরা সবাইকে দাঁড়াই, আগামীতেও হয়তো দাঁড়াবো, আপনারাও আসবেন, আমরাও কথা বলবো, আপনারাও শুনবেন, কিন্তু এর বিরুদ্ধে যদি বিকল্প রাজনীতি আপনি গড়ে তুলতে না পারেন তাহলে এই পানিতে শ্রাবণ মাসেও আপনাকে ডুবতে হবে, চৈত্র মাসেও ডুবতে হবে। সুতরাং আসুন বিকল্প রাজনীতির সন্ধান নামি। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটি কলেজের অধ্যক্ষ, শুধু শিক্ষক না, শুধু অধ্যাপক না, অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস, তার গলায় জুতার মালা পরানো হয়েছে। কেন? তার একজন ছাত্র নাকি কোন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তথাকথিত স্ট্যাটাস, কারণ এগুলো অনেক বানিয়ে বানিয়ে স্ট্যাটাস দিয়েও অনেক ঘটনা এর আগে ঘটেছে। অনেক মন্দিরে হামলা হয়েছে, অনেক প্রতিমা ভাঙচুর হয়েছে, অনেক ঘটনা এর আগে বিভিন্ন জেলায় হয়েছে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। আমি এখন সব নাম বলতেও পারবো না, কারণ একের পর এক এত ঘটনা ঘটে চলেছে এই তথাকথিত ফেসবুক স্ট্যাটাস। তো সেইভাবে সেই বলা হয়েছে, বলার পরে প্রধান অধ্যক্ষ পুলিশ কল করেছেন কলেজের শৃঙ্খলা এবং শান্তি রক্ষার জন্য, ছাত্রকে রক্ষার সঙ্গে সঙ্গে বলা হয়েছে তিনিও নাকি সেই ছাত্রকে সমর্থন করেছেন। তো পুলিশের উপস্থিতিতে ডিসি এসপি, পরে আমরা সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় জানতে পারছি পুলিশের ওসি ছিল, ডিসি ছিল, এসপি ছিল, এবং সেখানে এত 200 পুলিশ ছিল। এত জনের উপস্থিতি, প্রশাসনের এতগুলি মানুষের উপস্থিতিতে কিভাবে একজন বিনা অপরাধে একজন অধ্যক্ষের গলায় জুতার মালা পরানো হলো এবং তাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়? তারা কিন্তু অপরাধীদের নিরস্ত করতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, কারণ পুলিশ মনে মনে এই অধ্যক্ষকে জুতার মালা পরানোতে আগ্রহী ছিল। ঘটনা দেখে তাই মনে হয়। তো সেই ঘটনাটা কিভাবে ঘটতে পারলো? এবং আজ পর্যন্ত আমরা দেখেছি সেই ডিসির বিরুদ্ধে, সেই এসপির বিরুদ্ধে, সেই উপস্থিত পুলিশদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং ওই যে কি বলা হয় যে বদলি, তারপরে মাঝখানে কিছুদিন সাসপেন্ড করে এইসব না, তাদেরকে যেমন চাকরি থেকে বরখাস্ত করতে হবে নিয়ম মেনে, এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, তাদের কঠোর শাস্তি হতে হবে। এইটা অবশ্যই হতে হবে। কারণ হলো অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা, এটা তো স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা না, এটা জাতির গলায় জুতার মালা পরানো হয়েছে। একজন, আমরা বলছি শিক্ষক অবমাননা, আমরা উদ্বিগ্ন। শিক্ষক অবমাননা হলে শিক্ষকের কিছু হয় না, জাতির সর্বনাশ হয়ে যাবে। যা ঘটনা একের পরে ঘটে চলেছে, এই দেশ, এই জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা দেখছি সব জায়গায় মৌলবাদীদের আস্ফালন, ধর্মান্ধ মানুষের আস্ফালন, এবং এই ধর্মান্ধতা, এই কুসংস্কার, এই যে কি বলবো মুক্ত বুদ্ধির অভাব, বিজ্ঞান মনস্কতার অভাব, এবং এই যে ধর্মান্ধতা, এইটা কিন্তু আমাদের জাতির অস্তিত্বের মূলে আঘাত হানতেছে। আমাদের জাতীয় চালনীতি হলো ধর্ম নিরপেক্ষতা। আজকে ধর্ম নিরপেক্ষতা কোথায়? ওই সংবিধানে ছাড়া আর কোথাও নাই। পুলিশ আজকে সাম্প্রদায়িক গোষ্ঠীকে সহযোগিতা করছে, পুলিশ আজকে হেফাজতিদের সহযোগিতা করছে, পুলিশ আজকে মুক্ত বুদ্ধির বিরুদ্ধে, আজকে সংখ্যালঘু মানুষের বিরুদ্ধে একের পর এক নিপীড়ন চলছে, আক্রমণ চলছে, লাঞ্ছনার ঘটনা ঘটছে। আজকে ব্লগারদের বিরুদ্ধে অনেকগুলো ব্লগার হত্যার ঘটনা ঘটেছে, একটির বাদে কোনোটির বিচার হয়নি। আজকে আমরা তারপরে দেখছি সাভারে উৎপল কুমার সরকার আরেকজন শিক্ষককে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যা প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে কে? প্রকাশ্যভাবে হত্যা করেছে কে? তারই ছাত্র। কেন? তিনি শাসন করেছেন একজন অপরাধী ছাত্রকে, উচ্ছৃঙ্খল ছাত্রকে, এবং সেই অধিকার কি শিক্ষকের নাই?
এবং দেখা যাচ্ছে সে একটি কিশোর গ্যাংয়ের নেতা, সে কলেজ গভর্নিং বডির সভাপতির আত্মীয়, এবং এইভাবে সে তার দুষ্কর্ম করে যায়। তো এইগুলো যদি সম্ভব হয় আমাদের প্রশ্ন তোলা উচিত, কলেজ স্কুলগুলিতে কারা গভর্নিং বডিতে আছে, তারা আজকে এই সব স্কুল কলেজগুলি নিয়ন্ত্রণ করছে এবং তাদের ছেলেমেয়েরা আজকে কিভাবে উচ্ছৃঙ্খল হয়ে উঠছে। এই ক্ষমতা, এই প্রভাবশালীদের প্রতাপ, এটা সব জায়গায় লক্ষ্য করছি। আমি বলতে চাই অবিলম্বে এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই অপরাধীর বিরুদ্ধে শুধু তা না, আমাদের প্রত্যেকের আজকে অত্যন্ত উদ্বিগ্ন চিন্তিত হওয়া উচিত। আমরা কোথায় আছি আজকে? এই মৌলবাদিতা দেশ আজকে জঙ্গিবাদ, মৌলবাদ, ধর্মান্ধতার কবলে নিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই অবস্থা থেকে সহজে বেরোতে পারবো না। এগুলো নিয়ে আমাদের ভাবা উচিত। আজকে শিক্ষক সমিতি কোথায়? শিক্ষক লাঞ্ছনা হলে আজকে শিক্ষক সমিতি কোথায়? আমি কোনো শিক্ষক সমিতির আওয়াজ দেখতে পাচ্ছি না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় শিক্ষক সমিতি আছে, তারা কোথায়? আজকে শুধু শিক্ষকরা কেন প্রতিবাদ করবেন? আমরা সবাই শিক্ষকের কাছে পড়াশোনা করেছি, আমরা শিক্ষকের ছাত্র। আজকে আমরা সবাই কেন প্রতিবাদে নামছি না? কোথায় আজকে রাজনৈতিক দলগুলো? কেউ কেন প্রতিবাদ করছে না? আমি এই একই, আমরা মনে হয় সকলেই একই কথা ভাবছি। আমি আজকে সবাইকে উদ্বিগ্ন হওয়ার জন্য সরকারকেও বলবো, আজকে যথাযথ ব্যবস্থা অবিলম্বে না নিলে দেশ জাতি ধ্বংস হয়ে যাবে। এই কথাটাই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসুন আমরা প্রতিবাদ করি। ধন্যবাদ। আমি নড়াইলের সন্তান হিসেবে সত্যি আজকে আমার চিন্তা করতে কষ্ট হচ্ছে, আমি লজ্জা পাচ্ছি এই কারণে, উদয়শঙ্কর রবিশঙ্করের লড়াইল, এস.এম. সুলতানের লড়াইল আজ ক্ষত বিক্ষত সাম্প্রদায়িক হামলায়। আপনারা নিশ্চয়ই জানেন যে নড়াইল লক্ষাধিক মোমবাতি জ্বালিয়ে আমাদের অন্ধকারকে দূর করবার জন্য আমরা 21শে ফেব্রুয়ারিতে লক্ষাধিক মোমের আলোকিত করবার চেষ্টা করি। সেই লড়াইয়ে আমরা আমাদের শিক্ষককে আমরা তার সম্মান নিয়ে তার প্রতিষ্ঠানে রাখতে পারি। নিশ্চয়ই বারবার আমি পুনরাবৃত্তি করতে চাই না কথাগুলো, তাদের সামনে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে, কিভাবে ঘটেছে নিশ্চয়ই আমরা জানেন। আমি শুধু এইটুকু বলবো, আজকে প্রশাসন যদি সঠিক সময়ে উপস্থিত হতেন ওই কলেজে, সকাল থেকে ছাত্ররা জড়ো হচ্ছে, তাকে বিচার দিয়েছে, সে পুলিশকে জানিয়েছে সকালের ঘটনা। যখন ওই যেসব ছাত্ররা এটা সাম্প্রদায়িক উস্কানিমূলক স্ট্যাটাসের কথা বলে তার কাছে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে স্বপন দা আমাদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল তিনি পুলিশের সাথে যোগাযোগ করেছেন, ওই জায়গার স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছেন। সবচেয়ে দুঃখজনক ঘটনা যে পুলিশ ঘটনা ঘটার এমন একটি পরিস্থিতিতে আসলো যখন আমরা দেখলাম যে কিভাবে একজন শিক্ষককে পুলিশের সামনে কিভাবে লাঞ্ছিত করা হলো, নিপীড়ন করা হলো। আমি শুধু এইটুকু বলতে চাই, আজকে শুধু নড়াইল নয়, আজকে সাভারে যে শিক্ষককে হত্যা করা হয়েছে, আজকে হৃদয় মণ্ডলের ঘটনা আমরা জানি। আমরা বারবার এখানে দাঁড়িয়ে প্রতিরোধের কথা বলছি, কিন্তু আমাদের মনে হয় তৃণমূলে যাওয়ার সময় এসেছে। তাই আমি আহ্বান জানিয়ে রাখতে চাই যে নড়াইলে যদি সম্ভব হয় আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের সেই শিক্ষকের পাশে দাঁড়ানো যায় কিনা সেটি বিবেচনা রাখবেন। আজকে যারা এই প্রতিবাদের আহ্বান জানিয়েছেন তার সাথে পুরো সংহতি ব্যক্ত করে আমি আবারও বলতে চাই, এই নড়াইল সাম্প্রদায়িকের জায়গার নয়। আমরা বারবার দেখেছি, এবার পয়লা বৈশাখও দেখেছি, অনেকেই বাহবা দিয়েছেন। আমাদের মেয়েরা পয়লা বৈশাখের অনুষ্ঠান যখন সংগঠিত করা হয় তখন নড়াইলের মেয়েরা সাইকেল চালিয়ে প্রায় 20 কিলো রাস্তা ভ্রমণ করে তারা পয়লা বৈশাখের আহ্বান জানিয়ে রাস্তায় বেরিয়েছিল। আমরা জানি নড়াইলের সংস্কৃতির যে উর্বর জায়গা সেটি পরিষ্কারভাবে আমরা সবাইকে স্মরণ করে দিয়ে আমি আহ্বান রাখতে চাই যে সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশটাকে অস্থিতিশীল করবার চেষ্টা করা হচ্ছে, একটি ধর্মের মানুষকে আক্রান্ত করবার বারবার চক্রান্ত করা হচ্ছে, সেইটি নিশ্চয়ই নজর দেবেন আমাদের প্রশাসন।
আর রাষ্ট্র ক্ষমতায় যেহেতু বঙ্গবন্ধু কন্যা, আমি শুধু এইটুকু আহ্বান জানাবো, আজকে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশ স্বাধীন করেছিল আমাদের পূর্বপুরুষরা, আমি শুধু আহ্বান জানাবো যারা এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, আমার মনে হয় সবাই আবার সংগঠিত হওয়ার সময় এসেছে। আপনাদের হয়তো শারীরিক সক্ষমতা না থাকতে পারে, কিন্তু আপনারা ডাকেন এই প্রজন্ম যারা ৭৫ পরবর্তী এই রাষ্ট্রকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে নির্মাণ করতে চেয়েছিল, সেই রাষ্ট্রকে আমরা সুরক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত, এই প্রজন্ম প্রস্তুত আছি। শুধু আপনারা দয়া করে ঐক্যবদ্ধ হন, দল মত নির্বিশেষে এই সাম্প্রদায়িক বিষ বাষ্পকে আমাদের যদি রুখে না দাঁড়াতে পারি, তাহলে ৩০ লক্ষর বাংলাদেশ সত্যি বড্ড অনিরাপদ। আমরা যারা মুক্ত চিন্তা করি, আমরা যারা মুক্ত বুদ্ধির কথা বলি, তাদের জন্য এই বাংলাদেশ সত্যি অনিরাপদ হয়ে উঠবে এবং উঠেছে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। কেননা এই ঘটনা, বাংলাদেশের এই ঘটনা, এর প্রতিক্রিয়া গোটা সমাজকে সাম্প্রদায়িকরণ করা হচ্ছে। কমিউনিটিজম আগেই সোশ্যালাইজ হয়ে গেছে, সাম্প্রদায়িকতা সামাজিকরণ হয়ে গেছে। এটি ৬০-এর দশকে ছিল কিন্তু আমরা এই বাংলাদেশের মানুষ কমিউনাল ন্যাশনালিজমকে কাউন্টার করে দিয়েছিলাম। সাম্প্রদায়িক জাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তান, সেটাকে কাউন্টার করে দিয়েছিলাম ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, ভাষাভিত্তিক জাতীয়তাবাদের মধ্য দিয়ে। বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, এখানে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। আর এই ভাষাভিত্তিক জাতীয়তাবাদের বিজয় হলো, কমিউনাল ন্যাশনালিজমের পরাজয় হলো ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। আবার সেটা উঠে গিয়ে বন্ধুরা আমার, এই যে সাম্প্রদায়িকতা যে বীজ ভাস্য ছড়ানো হচ্ছে, এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। ১৩ বছর ধরে ক্ষমতায়, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ হয় নাই, জামাত নিষিদ্ধ হয় নাই, ধর্মের নামে রাজনীতি চলছে। তারাই আবার বলে যে বিএনপি জামাত আসলে ভয় দেখায়, বিএনপি জামাত আসলে দেশ যাবে কোথায়? আরে তোমরা তো ক্ষমতায় ১৩ বছর, তোমরা এই সাম্প্রদায়িকতার এই জায়গাটা সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করছো না কেন? ধর্মের রাজনীতি নিষিদ্ধ করছো না কেন? কেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যাসাতি করো? বন্ধুরা আমার, কেননা তার কাছে বাংলাদেশে আমরা যেটা দেখি আর কোনো এজেন্ডা নাই। জিয়াউর রহমান বাংলাদেশে মুক্তবাজার, যেটা অবাধ মুক্তবাজার চালু করলো, সেটার ক্যারিয়ার হিসাবে সংবিধানে ধর্ম নিয়ে বিসমিল্লাহ নিয়ে আসলো। আমি একটা দ্বীপে বলি সাম্প্রদায়িকতার কথা, কোথায় রূপ? আর এই মুক্তবাজারকে সংহত করলো স্যার, সংবিধানে নিয়ে আসলো রাষ্ট্রধর্ম, মুক্তবাজারকে কাভারেজ করার জন্য। কেননা এই মুক্তবাজার গণবিরোধী, জনবিরোধী, গণতন্ত্র বিরোধী, এন্টি সেকুলার, এই মুক্তি মানে অবাধ, এই যে নয়া উদারনৈতিক অর্থনীতি, এটা গোটা দুনিয়া ব্যাপী চলছে। তাহলে এইগুলো তারা কভার করছে। এই রুটটা যদি আমরা বুঝতে না পারি, শাহবাগকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিবাদের জন্য, কিন্তু সাম্প্রদায়িকতার আত্মসমাজের রুট কজে আমাদের যেতে হবে, না হলে সাম্প্রদায়িকতাকে আমরা পরাজিত করতে পারবো না। তাই বন্ধুরা আমার, আমরা বলি
যে আওয়ামী লীগের আর কোনো এজেন্ডা নেই। আওয়ামী লীগ বাংলাদেশে যদি সাম্প্রদায়িকতার প্রবলেম সলভ হয়ে যায়, তাহলে এখানে লড়াইয়ের মূল এজেন্ডা হয়ে যাবে ভাত কাপড়। তার আগে ব্যাড গেম করতে হবে, কেননা সে জিয়া এরশাদ যেই মুক্তবাজার জিয়া চালু করেছে, এরশাদ সংহত করেছে, আর বর্তমান আওয়ামী লীগ লোটাস কামাল সালমানদের যারা এই মুক্তবাজারের দণ্ডমানে হতার নেতৃত্ব দিচ্ছে, তাদের পারপাস সার্ভ করতেছে এবং এই মুক্তবাজারের ড্রাইভিং সিটে এখন আওয়ামী লীগ বসা। পক্ষ থেকে প্রকাশক রবিনা হাসান আপনাদেরকে বিস্তারিত বলেছেন। আপনারা জানেন সাম্প্রতিক সময়কালে যেভাবে সম্প্রদায় উস্কানি দিয়ে আছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে, সেটার বিস্তৃত আপনারা জানেন। কিন্তু আজকের একটি ঘটনা আরো আমাদেরকে শঙ্কিত করেছে। কিছুক্ষণ আগে মানে জুমার নামাজের পরে একটা পৈশাচিক ঘটনা ঘটেছে হচ্ছে উত্তরাতে, খোদ ঢাকা শহরের মধ্যে। ঢাকা শহরের মধ্যে একজন প্রগতিশীল মানুষ, একজন অসাম্প্রদায়িক মানুষ, একজন শিক্ষক, একজন নাট্য কর্মী, উদিচির সহসভাপতি অধ্যাপক, তিনি একজন শিক্ষক রতন সিদ্দিকী, ডক্টর রতন সিদ্দিকীর উপরে তার বাড়িতে হামলা করা হয়েছে এবং সেটা মসজিদ থেকে জুমার নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে তার বাড়িতে হামলা করা হয়েছে এবং বলা হয়েছে, সেখানে বলা হয়েছে তিনি কেন শাহবাগের আন্দোলনে যায়, তিনি কেন হচ্ছে অসাম্প্রদায়িক কথা বলে, তিনি কেন হচ্ছে আজকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলে, সেই কারণে সেই অভিযোগে তার উপরে হামলা করা হয়েছে। তাহলে আজকে বলতে চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি প্রতিদিন হচ্ছে সকালবেলা নামাজ পড়ে উঠে বলেন যে এটা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, তিনি অসাম্প্রদায়িকের চর্চা করেন, সেই রাষ্ট্রের মধ্যে একজন মানুষ কিভাবে, একজন অসাম্প্রদায়িক মানুষ কিভাবে আক্রান্ত হয়, সেই প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকারের কাছে আমরা রাখতে চাই। নড়াইলের যে ঘটনা তাবৎ দুনিয়াকে হচ্ছে প্রকম্পিত করেছে, তাবৎ দুনিয়াকে আজকে একটা হিংস্র থাবার পূর্বাভাস দিয়েছে। নড়াইলের ঘটনা হচ্ছে আমাদেরকে স্তব্ধিত করেছে। একজন শিক্ষক তার ছাত্র ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সেই কারণে শিক্ষককে হচ্ছে জুতোর মালা গলায় ঝুলিয়ে দিতে হবে। এর মতো পৈশাচিক, এর মতো বর্বর আর কোনো ঘটনা হতে পারে বাংলাদেশে, সেই প্রশ্ন আমরা জাতির কাছে রাখতে চাই। আমরা তাৎক্ষণিকভাবে গত 27 তারিখ প্রতিবাদ করেছি এবং গত 27 তারিখ হচ্ছে আমরা এইখানে সকলকে নিয়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক মানুষকে হচ্ছে আহ্বান করেছি। ইতিমধ্যে অনেক মানুষজন এখানে চলে এসছে, বিভিন্ন রাজনৈতিক দল এখানে আসবেন, এখানে গান, কবিতা, মুখ অভিনয় সবকিছুই হবে, কিন্তু আমাদের ভেতরে তীব্র কষ্ট, তীব্র জ্বালা, যেই কষ্ট জ্বালা এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজকে বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দলগুলো, যারা ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো, কেউ ক্ষমতায় আছেন আর কেউ ক্ষমতায় আসার পায়তারা করছেন, তাদের মধ্যে কোনো ধরনের হচ্ছে বিচার নাই, তারা একজন বিকারগ্রস্ত হয়ে আছেন। আজকে আমরা বলতে চাই এখান থেকে শাহবাগে দাঁড়িয়ে যে শাহবাগ হচ্ছে অসাম্প্রদায়িকতার প্রতীক, যে শাহবাগ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যেই শাহবাগ দাঁড়িয়েছে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা নিয়ে, লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ নিয়ে, সেই শাহবাগে নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ আজকে দাঁড়িয়েছে। আমরা আশা করি, ইতিমধ্যে আমরা খবর পেয়েছি আজকের কর্মসূচি এবং নড়াইলের যে হামলা হয়েছে, যে হচ্ছে শিক্ষক নির্যাতন হয়েছে, তার বিরুদ্ধে সারা বাংলাদেশে হচ্ছে কর্মসূচি পালন হয়েছে। চট্টগ্রাম, সিলেট, রংপুর, বগুড়া, ইতিমধ্যে আমরা জেলায় জেলায় কর্মসূচিগুলি পালন হয়েছে। আমরা তাই বলতে চাই আজকে এখানে দাঁড়িয়ে যে আজকে আমাদের সমাবেশ আমরা ইতিমধ্যেই শুরু করার লগ্নে এসেছি। আমরা বলতে চাই যে আজকে এই সকল সাম্প্রদায়িকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের সময় এসছে, সেই লড়াইয়ের ময়দানে আমরা বুক চিতিয়ে থাকতে চাই। আজকের এই
সমাবেশ সভাপতিত্ব করবেন আমাদের নিপীড়নের বিরুদ্ধে শাহবাগের অন্যতম সংগঠক, আমাদের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক সাবেক ছাত্রনেতা আকরামুল হক। তাকেই প্রথমে আমি আহ্বান জানাই যে আজকে সভা শুরু করার জন্যে। বাংলাদেশে সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও। অনেকের কাছে প্রশ্ন উঠতে পারে যে বাংলাদেশে তো কোনো সাম্প্রদায়িকতা নেই, বা আমরা প্রায়শই, বা আমি আমার যে বয়স সেই বয়সের যেদিন থেকে বুঝতে শিখেছি তখন থেকে শুনে আসছি যে বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ নয়, এখানে সকল সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে বসবাস করে। কিন্তু বাস্তবতায় যা দাঁড়িয়েছে সেটি হচ্ছে এমন যে এদেশে সাম্প্রদায়িকতা নেই, কিন্তু প্রতিনিয়তই সাম্প্রদায়িক নিপীড়ন চলবে। কারণ বাংলাদেশে একমাত্র সংখ্যাগরিষ্ঠতার বিচারে যখন রাজনীতি নির্ধারিত হয় তখন বলার অপেক্ষা রাখে না যে একটি দেশ কখনোই অসাম্প্রদায়িক রাষ্ট্র আর নেই। যখন বাংলাদেশের রাজনীতির হিসেব নিকেশ, ভোটের হিসেব নিকেশ দাঁড়ায় ধর্ম, তখন ধরে নিতেই হয় বা এটাকে বলতে হবে যে এটি অবশ্যম্ভাবী যে বাংলাদেশ সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে গেছে। আমাদের সংবিধানে কয়েকটি কথা লেখা ছাড়া এর বাইরে সাম্প্রদায়িকতার চর্চা সর্বত্র। আপনি যদি দেখেন কোন পুলিশকে দায়িত্ব পালনরত অবস্থায়, আপনি যখন দেখেছেন যে হেফাজত শাপলা চত্বরে যখন তুল কালাম ঘটিয়ে দিল, বাইতুল মোকাররমের ভেতরে যখন আগুন দিল, বাইতুল মোকাররমের গেটে যখন কোরআন শরীফ পড়ালো, তখন আমরা পুলিশের ভূমিকা দেখেছি, সেখানে পুলিশ নিষ্ক্রিয় থেকেছেন। তাদের কাছে সাম্প্রদায়িকতার ব্যাখ্যা হচ্ছে এইটুকু যে এই সাম্প্রদায়িক শক্তিগুলো যে কাজগুলোই করবে সেখানে আমাদেরকে তাদের পক্ষ অবলম্বন করতে হবে। এই হচ্ছে সাম্প্রদায়িকতার জায়গায় বৃহত্তর সাম্প্রদায়িকতার সংজ্ঞা এবং পুলিশের সাম্প্রদায়িকতার সংজ্ঞা বা রাজনীতিবিদের সাম্প্রদায়িক সংজ্ঞার একটু পার্থক্য। কারণ আমরা সেদিন দেখেছি কোরআন শরীফ পোড়ানোর জন্য হেফাজতের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল সেগুলোর কিন্তু কোনো সুরাহা হয়নি। কিন্তু নড়াইলে কি এমন একটি ঘটনা ঘটলো যে একজন পাশের দেশের একজন রাজনীতিবিদকে কেউ একজন প্রণাম জানিয়ে একটি ফেসবুকে পোস্ট দিল, সেই ছাত্রকে নিরাপত্তা দেওয়ার জন্য ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ যখন পুলিশ ডেকে আনলেন তখন সেই পুলিশের সামনে সেই অধ্যক্ষের গলায় জুতার মালা পরানো হলো। অর্থাৎ পুলিশ সেদিন তাদের সাথে ওই মবটির সাথে আপোষ করে নিয়ে তাদের সামনে জুতার মালা পরাতে সহযোগিতা করলেন। পরবর্তীতে পুলিশ জানালেন যে আমরা এই ঘটনা ঘটেছে কিনা আমরা জানি না, তাদের সামনে, অথচ শত শত পুলিশের সামনে এই ঘটনাটি ঘটেছে। প্রিয় বন্ধুগণ, আমরা মনে করি যে সাম্প্রদায়িকতা বাংলাদেশের রাজনীতিতে যেভাবে ঢুকে গেছে, প্রত্যেকটি রাজনৈতিক দল যেভাবে সাম্প্রদায়িকতার চর্চা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখন আর বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি দেশ হিসেবে রয়েছে। এই বাংলাদেশে যেমন মুসলিমের রক্ত রয়েছে বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে, এই বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে যেমন মুসলিম নারীর সম্ভ্রমের রয়েছে, ঠিক একইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মাবলম্বী মানুষের রক্ত রয়েছে, সম্ভ্রম রয়েছে। কিন্তু আজকে বাংলাদেশ শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠের বাংলাদেশে পরিণত হয়েছে। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ হতে পারে না। আজকে যে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, যারা প্রতিনিয়তই বলেন মুক্তিযুদ্ধের সপক্ষের দল, আজকে আমার বলতে দ্বিধা নেই 1971 সালে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এটি যেমন সঠিক। 2022 সালে এসে বাংলাদেশে সাম্প্রদায়িকতার চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব ভূমিকা রাখছে এই দলটি। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ একটি সাম্প্রদায়িক দলে পরিণত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথাই বলতে চাই যে বাংলাদেশের সাম্প্রদায়িক নিপীড়ন কিংবা নড়াইলের শিক্ষকের গলায় জুতার মালা দেওয়া কিংবা সেলিম ওসমানের নির্দেশনায় একজন শ্যামলকান্তি ভক্তকে কান ধরে উঠবস করানো কিংবা হৃদয় মণ্ডল, বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলকে অপদস্থ করা, জেলখানায় পাঠানো, এই যে প্রক্রিয়াগুলো ঘটেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ঘটনার পরম্পরা, এটি ঘটে চলেছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন 1990-এ যখন স্বৈরাচার এরশাদ হটাও আন্দোলন চলছে, যখন এরশাদ বুঝতে পেরেছে তার পতন অনিবার্য, তখন তিনি সারা বাংলাদেশে সাম্প্রদায়িকতা কায়েম করার চেষ্টা করেছেন। বাংলাদেশের কোথাও কোথাও
সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা ঘটেছে? কোথাও ঘটেনি। 1990 হয়েছে। আমরা দেখেছি 1992 সালে একইভাবে সরকার পতনের আন্দোলন যখন হয়েছে, তখন এই বিএনপি সারা দেশে 6 ডিসেম্বর 1992 সালে সাম্প্রদায়িক নিপীড়ন ঘটিয়েছে। এবং আমি পরিষ্কার করে বলতে পারি, এবং আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা, যে একটি জেলায়, আমি জেলার নাম করেই বলি, জামালপুর জেলায় পুলিশ 1 ঘন্টা দাঁড়িয়ে ছিল এবং যারা সেই মবটি করেছিল, পিকেটার যারা ছিল, তাদেরকে পরিষ্কার বলেছে 1 ঘন্টা সময় আছে, যা কিছু করার 1 ঘন্টার মধ্যে করতে হবে। আমরা দেখেছি সেদিন জামালপুর জেলার মন্দির, হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে লিট হয়েছে ওই 1 ঘন্টার মধ্যে। তার পরবর্তী সময়ে যতগুলো ঘটনা ঘটেছে, 2001-এ নির্বাচনের পরে যে ঘটনাটি ঘটলো, সেটির বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল, সেটি প্রকাশ করার কথা ছিল। 2001-এর পর আজকে 2022 সাল, দীর্ঘ প্রায় 2 দশকেও সেই ঘটনাটির প্রকাশ হয়নি। এখনো পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। কারণ যদি তদন্ত প্রতিবেদন প্রকাশ পায়, তাহলে রাজনীতির নগ্ন চেহারা ভেসে ওঠে এবং হয়তোবা সেখানে বিএনপির কথা আসবে। কিন্তু আগামী দিনে বিএনপি যদি কখনো ক্ষমতায় যায়, তাহলে এই আওয়ামী লীগের আমলে যা ঘটছে সেগুলোও তো প্রকাশ হতে পারে। এই যে একটি আপোষকামিতা, নিজেদের মধ্যে এক ধরনের সমঝোতাপূর্ণ রাজনৈতিক সমঝোতা, এর কারণে বাংলাদেশে সাম্প্রদায়িকতা কখনো শেষ হবে না। আজকে এখানে দাঁড়িয়ে যে কথাটি বলতে চাই, যে বিভিন্ন সময় আমরা দেখি যে অনেক মন্ত্রী এবং এমপিরা নানান কথায় ছোট মোটো অনেক বিষয়ে স্টেটমেন্ট দেন, কিন্তু কবিরুল হক মুফতি, যিনি নড়াইলের ওই আসনের সংসদ সদস্য, আমরা আজ পর্যন্ত তার কোনো স্টেটমেন্ট দেখিনি। আমরা এমনটিও শুনেছি যে এই কবিরুল হক মুফতি শিক্ষকদের কাছ থেকে কথা নিয়েছেন যে তারা যাতে কেউ এই ধরনের ঘটনায় কোনো ধরনের সাক্ষ্য না দেন। আমরা এটা শুনেছি। আমরা বলতে চাই যে ওই কবিরুল হক মুফতিও নিশ্চয়ই যদি লেখাপড়া করে থাকেন, কোনো না কোনো স্কুল অথবা কোনো না কোনো কলেজে পড়েছেন, তিনি তার শিক্ষকের মর্যাদা দিতে পারেননি। যে ডিসি এবং এসপি, আমরা যাদেরকে বলি মেধাবী শিক্ষার্থী হিসেবে, যারা এই বিসিএস এ উত্তীর্ণ হন, সেই মেধাবী শিক্ষার্থীরা যে ডিসি এবং এসপি সেখানে উপস্থিত ছিলেন, যার উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, রাষ্ট্র তাদের কাছে এখনো পর্যন্ত কৈফিয়ত দাবি করেনি। আমরা ধিক্কার জানাই। আমাদের লজ্জা হয় যে প্রজাতন্ত্রের এই ধরনের একটি কর্মচারী বা এই ধরনের কর্মকর্তার উপস্থিতিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটে। অবিলম্বে সে ডিসি এবং এসপির অপসারণ দাবি করি। একই সাথে আজকে আপনারা শুনেছেন যে আজকে দুপুরে জুম্মার নামাজের পরে একজন অসাম্প্রদায়িক মানুষ, উদীচীর সহসভাপতি, দীর্ঘদিন যিনি শিক্ষকতা করেছেন, সেই ডক্টর রতন সিদ্দিকীর বাড়িতে হামলা হয়েছে। তার অপরাধ কি? অপরাধ একটাই, দুর্গাপূজা নিয়ে যখন সমস্যা তৈরি করে যে উত্তরে দুর্গাপূজা করতে দেওয়া হবে না, তখন এই রতন সিদ্দিকী কেন দুর্গাপূজা করতে দেওয়া হবে না, সেই আন্দোলনে তিনি সবার আগে থাকেন। অপরাধ তার একটাই। এই রতন সিদ্দিকীর বাড়িতে হামলা হয়েছে কেন? কারণ তিনি নাটক লেখেন, নাটক নির্দেশনা দেন, তিনি লেখালেখি করেন, তিনি সাহিত্য চর্চা করেন, তার বাড়িতে হামলা হতে হবে? তাহলে এইভাবেই যদি একের পর এক চলতে থাকে, তাহলে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতাকে রুখে দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ আছে বলে আমাদের কাছে মনে হয় না। তাই আজকে আমরা পরিষ্কারভাবে এখানে দাঁড়িয়েই ঘোষণা করেছি যে বাংলাদেশে যে সাম্প্রদায়িকতা চলছে সেটিকে রুখে দেওয়ার সময় হয়েছে। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বাংলাদেশের পথে নিয়ে যাওয়ার জন্য, মুক্তিযুদ্ধের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এই সাম্প্রদায়িক চক্রকে প্রতিহত করি এবং সবাই একত্রিতভাবে আমরা আগামী দিনের আন্দোলন কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ি। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ শহীদের রক্তের মধ্য দিয়ে কষ্টার্জিত বাংলাদেশ, এই বাংলাদেশ কৃষকের বাংলাদেশ, এই বাংলাদেশ। প্রথমে যে কথাটি বলতে চাই, আমরা একটি ভালোবাসার বাংলাদেশ চাই। এদেশ আমার, এই সমাজ আমার, এই রাষ্ট্র আমার, এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ আমার। তাহলে কেন এই ভেদাভেদ? কেন এই রাষ্ট্রীয় আমাদের যেই রাজনীতির যেই মেরুকরণ, সেই মেরুকরণে কেন এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা সাম্প্রদায়িক সংঘাত? আমরা বলতে চাই, এই সমাজে বর্তমানে যেই কাজটি হচ্ছে সেটি হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক যেই কর্মকাণ্ড সেগুলো পিছিয়ে যাচ্ছে। আমরা কোনোভাবেই আমাদের যেই সাংস্কৃতিক কাজগুলো, যে কাজগুলো আমরা দেখেছি, যেখানে আমাদের বাবা মা
আমাদেরকে উৎসাহিত করতেন, আমাদেরকে বিভিন্ন কাজে, বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে আমরা জারি গান দেখতাম, আমরা সারি গান দেখতাম, আমরা নাটক দেখতাম, আমরা নিজেরা থিয়েটার করতাম। সেই জায়গাগুলো থমকে গেছে। আমার কাছে মনে হচ্ছে আমরা এই জায়গায় অনেকটাই পিছিয়ে যাচ্ছি। আমরা কি আমাদের তরুণদের খোঁজ রাখছি? আমরা আমাদের তরুণদের কাছে এমন একটি ডিভাইস আমরা তুলে দিয়েছি, যে ডিভাইসের মাধ্যমে সে নিমিষেই একটা হিংস্র বিষয় নিয়ে সে মনে করছে যে এটিতেই তার সম্ভবত সকল রকমের প্রশান্তি। আমি যখন ক্লাস নেই, আমার খুবই নিজের কাছে, নিজের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখি, আসলে কি আমরা ঠিক মতো সেই জায়গাটা নক করতে পারছি কিনা। আমার কাছে মনে হচ্ছে এখনও, যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনটি একটি বড় উপলক্ষ হতে পারে এই সাম্প্রদায়িক দ্বন্দ্বের ক্ষেত্রে, সাম্প্রদায়িক হানাহানির ক্ষেত্রে। আমরা আমাদের তরুণদেরকে সঠিকভাবে পরিচালিত করতে পারছি না। এবং আমি সবসময় মনে করি, আমরা যদি 1000 সলতেবিহীন মোমবাতি থাকি, সেটি জ্বলছে না, এটি আমাদের লাভ নেই। কিন্তু যদি একটি মোমবাতি থাকে, সেই মোমবাতি যদি আগুন জ্বলে, সেই আগুন দিয়ে আমরা সারা দেশকে আমরা প্রজ্বলিত করতে পারি। আমরা যদি প্রত্যেক জেলা বা উপজেলায় আমরা যদি এমন সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো আমরা যদি প্রতিনিয়ত আমরা করতে পারি, আমরা যদি একটি জাগরণ তুলতে পারি, আমরা যদি একটি সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে আমরা যদি আরও বেশি মুখরিত করতে পারি, আমাদের তরুণদেরকে আরও বেশি যদি আকৃষ্ট করতে পারি, তবে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি এদেশ আবার ঘুরে দাঁড়াবে। যে দেশের স্বপ্ন আমি দেখি, যে দেশের স্বপ্ন আমরা যারা শাহবাগে, আমরা যারা ঢাকায় বা বিভিন্ন জেলা শহরে যারা জেগে আছে, সেই মানুষগুলো যদি আমরা জেগে থাকি, অবশ্যই আমি মনে করি এদেশকে একটি সুস্থ সুন্দর মৌলিক বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো। এটি সবসময় আমাদের কাছে মনে হয়েছে, কারণ আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশেই যেখানেই ধর্ম বর্ণ নির্বিশেষে যখনই ধর্মের কথা বলা হয়েছে, যেখানেই ধর্মীয় সন্ত্রাসের কথা বলা হয়েছে, সেখানেই কবি সাহিত্যিক যারা রয়েছেন, সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড যারা করেছেন, তারাই কিন্তু আগে জেগে উঠেছেন। এবং এটি নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আমাদেরকেই জাগতে হবে। যদি আমরা না জাগি, তাহলে কখনো এই সমাজ বদলাবে না, এই সমাজের মানুষগুলো বদলাবে না। আমাদের তরুণদেরকে জাগাতে হবে আমাদেরকেই। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলতে চাই যে আজকের বাংলাদেশে আমরা যেটি দেখতে পাচ্ছি, আমাদের তরুণরা বিপন্ন, আমাদের তরুণরা মানসিকভাবে দৈন্যতায় ভোগে, আমাদের তরুণরা সঠিকভাবে পরিচর্যা করতে পারছি না। আমাদের অভিভাবকরা আমরা খোঁজ নিচ্ছি না আসলেই আমরা আমাদের সন্তানদেরকে কোথায় পাঠাচ্ছি, কি করছে। কারণ এটা এক ধরনের তার কাছে বীরত্ব গাথা হয়ে যাচ্ছে যে সে সবার সামনে এক ধরনের বাহাদুরি দেখাচ্ছে, সে সবার সামনে এক ধরনের বুক ফুলিয়ে যাচ্ছে। হয়তোবা আমরা গত 2 দিন আগের যে ঘটনাটি দেখলাম সাভারে, বিশেষ করে একজন শিক্ষক, আমার খুবই খারাপ লেগেছে যে তিনি শুধুমাত্র এই ছেলেটি যে সে বলেছে যে তার বান্ধবীর সামনে তার বীরত্ব দেখানোর জন্য এই কাজটি করেছে। কিন্তু আসলে কি এটি বীরত্ব না কাপুরুষতা, এগুলো আমাদের জানানো উচিত, এগুলো বোঝানো উচিত। কিন্তু আমি মনে করি সব সময় আমি এই কথাটি বলতে চাই যে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। এদেশ থেকে এই জায়গাটি হারিয়ে যাচ্ছে। আমরা যাই বলি, আমরা যতই বলি, শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা যদি বৃদ্ধি না পায়, এদেশ কিন্তু ধ্বংসের করাতলে, ধ্বংস অনিবার্য, এদেশের ধ্বংস অনিবার্য। আমরা যতই বলি, আমরা কিন্তু শিক্ষিত হচ্ছি, আমরা অনেক বেশি, আমরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিচ্ছি, আমরা বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছি, আমরা আমাদের এক শ্রেণী বিভিন্ন জায়গা থেকে আমরা বড় বড় ডিগ্রি নিয়ে এসেছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের মানসিক দৈন্যতা চরমে যাচ্ছে। কারণ আমরা মানসিক ভারসাম্য, একটি রাষ্ট্র ব্যবস্থা যেটি আমরা চেয়েছি যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসঙ্গে থাকব, সেই জায়গাটি হারিয়ে যাচ্ছে। এটি খুব বেশি আমাদের কাছে মনে হচ্ছে একটি অশনি সংকেত। এবং আমি ধন্যবাদ জানাই আজকে যারা এই আয়োজনটি করেছে। আমি মনে করি এখান থেকে এই আলোটি জ্বলবে এবং প্রতিনিয়ত জ্বলবে। শুধুমাত্র এখানে নয়, এখান থেকে রাষ্ট্রের প্রত্যেকটি জেলা উপজেলায় যেন এই আগুনটি, এই আন্দোলনটি ছড়িয়ে দেওয়া যায় এবং সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে সম্ভব। সবাইকে ধন্যবাদ। রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সঙ্গে সূর্য আসলেও চলবে আমাদের। তো এরপরে আমাদের আজকের এই আলোচনার এই বিক্ষোভ সমাবেশের সভাপতি সাবেক ছাত্রনেতা আকরামুল হক, তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি আজকের এই বিক্ষোভ সমাবেশ শেষ করবেন। তো এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি লাকি আক্তারকে। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, অবশিষ্ট যারা আছেন আর কি, মাইকের অত্যাধিক সাউন্ড অনেকেরই কান ব্যথা করছে, দীর্ঘক্ষণ ধরে আমরা কথা শুনছি। তা আমরা অনেকেই বলেছেন একটি কথা
যে আমরা প্রায় এখানে দাঁড়াই, কথা বলি, বিভিন্ন ইস্যুতে আমাদেরকে কথা বলতে হয় এবং আমরা আগামী দিনেও এই কথাগুলো বলে যাব। আপনারা যারা এখন পর্যন্ত শুনছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা রইল। আমরা এখানে গত কয়েকদিন আগে একটি সমাবেশ করেছি, বিক্ষোভ সমাবেশ। সেই সমাবেশে আমাদের অনেক বিজ্ঞজনেরা কথা, তারপরে আমরা দেখেছি যে স্কুল, যে কলেজটিতে এই ঘটনাটি ঘটেছে, সেই কলেজের শিক্ষার্থীরা, শিক্ষকেরা তারাও রাজপথে নেমে এসেছেন এবং তারাও বলেছেন যে এই ঘটনাটার বিচার করতে হবে। আমরা যেদিন এই বিক্ষোভ সমাবেশটা করছিলাম, সেদিন একজন শিক্ষকের হত্যাকাণ্ড ঘটে। আমরা দেখেছি এর মধ্যে সেই শিক্ষক হত্যাকাণ্ডের সাথে যুক্ত যে কিশোর, সেই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এটা আমাদের জন্য স্বস্তি। কিন্তু বাংলাদেশে যা যা ঘটছে, আজকে দুপুরবেলায় অতিথি শিল্পী গোষ্ঠীর অন্যতম নেতা কমরেড রতন সিদ্দিকী, তার বাসায় হামলা হয়েছে এবং সাম্প্রদায়িক হামলা। এই যে ঘটনাগুলো প্রতিদিন ঘটে, খুব অল্প কিছু ঘটনা আমরা জনসমক্ষে আসে, বেশিরভাগ ঘটনাই জনসমক্ষে আসে। তার কারণ কি? তার কারণ আপনারা জানেন যে আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলো এক ধরনের নরমালাইজেশন হচ্ছে। কিভাবে? স্কুল, কলেজ, প্রতিষ্ঠান এবং সর্বোপরি রাজনীতির মাধ্যমে এটাকে একটা প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে, সাম্প্রদায়িকতাকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে। যে সরকার ক্ষমতায় আছে সে দুই দিক থেকেই কাটে। সে একদিকে বলে সে প্রগতিশীল, অন্যদিকে সে বছরের পর বছর তারা এই সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এমন কোন ঘটনা নেই। আপনারা দেখেন গত এই 15 বছরের যদি আপনারা পরিসংখ্যান করেন, আপনারা দেখবেন যে এই সময় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ তারা বাস্তুহারা হয়েছে। হিন্দুরা যারা তাদের জমি জমা দখল করেছে, কারা করেছেন এগুলো? এগুলো করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা, এই শাসক গোষ্ঠীর সাথে যারা যুক্ত তারা। আপনারা দেখেন এই সরকারের আমলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যপুস্তক থেকে যারা লেখক, তাদেরকে হিন্দু লেখক ট্যাগ দিয়ে তাদের লেখাগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে, তাদের চাপে পড়েছে। ওই হেফাজতের কাছে নত যেন হয়েছে, হেফাজতকে যেভাবে ইচ্ছা সেভাবে তারা নাচিয়েছে, তারাও নিজেরাও নেচেছে। তারা জানে তারা ক্ষমতায় থাকবে, ক্ষমতায় থাকার জন্য তাদের তো এখন আর ভোটেরও দরকার হয় না। আর সাধারণ মানুষ যারা কথা বলবে, যে আমার আপনার মতো যারা আমরা কথা বলি, আমাদেরকে তারা নাজেহাল করার জন্য তাদের নানান ধরনের কালাকানুন আছে। তারা সেই কালাকানুন দিয়ে, তারা আমাদেরকে আষ্টপৃষ্টে বেঁধে রাখতে চায়। আজকে দেখেন মানুষ কে কি কথা বলবে, কে গান করবে, সমাবেশে কথা বলবে, নাকি নাটক করবে, সে আজকে সেলফ সেন্সরশিপ আরোপ করছে। কারণ জানে তাকে কোনো না কোনো ভাবে আজকে ফাঁসিয়ে দেওয়া হবে, তাকে কোনো না কোনো ভাবে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে দিয়ে তাকে আটকে দেওয়া হবে। তার কোনো না কোনো বক্তব্য। আজকে একজন শিক্ষক বলছেন যে আমি আমার শিক্ষা যেখানে দিব, পাঠদান করবো, সেখানে তো আমি নির্ভয়ে আর কথা বলতে পারবো না, কারণ আমি জানি না কখন কিভাবে এগুলোকে খেপিয়ে তোলা হয়। একটা ঘটনা আপনারা দেখেন, প্রত্যেকটা ঘটনার পরম্পরা আছে। যে অধ্যক্ষকে জুতোর মালা পরানো হলো, সেই অধ্যক্ষকে নানানভাবে প্রলোভন দেওয়া হয়েছে। আপনারা জানেন যে সেখানকার 5 জন কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে মোটা অঙ্কের ঘুষ দেওয়ার প্রস্তাব করা হচ্ছিল, সেই শিক্ষক সেটা নাকচ করে দিয়েছিলেন। আপনারা জানেন যে আমি গতদিনও এই কথাটা বলেছি যে সেই অধ্যক্ষ নতুন আরেকজন অধ্যক্ষ হতে চান, তার নাম টিঙ্কু, সেই বিভাগের একজন শিক্ষক, এবং তিনি ওইখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতা, এবং তিনি এখন বরাবরের মতো অস্বীকার করছেন। কিন্তু সেখানকার শিক্ষকরা বলছেন, পত্রপত্রিকায় নিজেদের নাম প্রকাশ না করে বলছেন যে হ্যাঁ, সেই অধ্যক্ষ হওয়ার জন্য তিনি তোড়জোড় করছেন। ওই অধ্যক্ষকে যেন সরিয়ে দেওয়া হয়, এই জন্য সেখানকার নানান ধরনের কার্যক্রম চলছে। আমরা বলতে চাই, সেখানকার যে স্থানীয় সংসদ কবিরুল, তিনি কোথায় ছিলেন? তিনি বলেছেন তিনি পার্লামেন্টে ছিলেন। তো একজন লোক পার্লামেন্টে ছিলেন, 8 ঘন্টা ধরে এই ঘটনা ঘটলো, কোথায় ছিল তারা? আপনারা বলেন, পুলিশ 1 সপ্তাহ পর যখন পুলিশকে সংবাদ মাধ্যমে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা দেখেননি যে শিক্ষকের জুতার মালা পরানো হয়েছে আপনাদের সামনে, তারা দিব্যি বলে দিয়েছেন কই আমরা তো দেখিনি।
নেতা জ্যোতি বসু তিনি বলেছিলেন সাম্প্রদায়িক দাঙ্গা কখনোই সম্ভব হবে না যদি সরকার না চায়। এবং আপনারা দেখেন সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের দেশে কত রকম দাঙ্গা হয়েছে। যতগুলো দাঙ্গা হয়েছে, দুর্গাপূজায় যখন হামলার ঘটনা ঘটেছে, কয়েকটা ঘটনা তদন্ত হয়েছে, কয়েকটা ঘটনার বিচার হয়েছে। বিচার তারা করে নাই, বিচার তারা করতে চায় না, কারণ তারা চায় এই ধরনের ঘটনাগুলো ঘটুক, বারবার ঘটুক, তাহলে তারা বলবে তারাই বারবার ক্ষমতায় আসবে, মানুষকে জুজুর ভয় দেখাবে। এইরকম একটা অবস্থায় তারা দিয়ে যেতে চায়, মানুষকে তারা মুক্তি দিতে চায় না, কারণ তারা আজীবন তারা এইভাবে ক্ষমতায় থাকবে। আজকে শুধু তারা রাজনৈতিক দল হিসেবে যে এটা করছে তা না, এটার সাথে তারা সাথে নিচ্ছে প্রশাসনকে, এটার সাথে তারা সাথে নিচ্ছে সমস্ত আমলাতন্ত্রকে। আজকে এই আমলাতন্ত্র বলেন, প্রশাসন বলেন, রাজনীতি বলেন, সমস্ত আজকে এক জায়গায় এসে পরিণত হয়েছে। আপনি বলবেন যে আচ্ছা কেন আজকে খেলাধুলা তৈরি হচ্ছে না, শিশু কিশোরদের সংগঠন তৈরি হচ্ছে না, কেন আজকে শিক্ষক ছাত্র রাজনীতি নাই? আপনারা দেখেন আজকে যে একটা লেজর ভিত্তিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের কাজ কি? তারা ওই লেজর ভিত্তি করেই যাবে। আজকে দেখেন শিক্ষকগুলো যে সমিতির কথা বারবার উঠে আসছে, তারা শিক্ষকদের স্বার্থ আজকে দেখে না, তারা তাদের নিজস্ব স্বার্থ ছাড়া বাইরের কোনো স্বার্থের বিষয়ে তারা কথা বলে না। তো নয়, আমাদের ওই যে বোনটি বলছিলেন যে তার সন্তান তাকে এখানে আসতে যখন নিষেধ করে, এই কিন্তু তার আকাঙ্ক্ষা নেই সেই জায়গা থেকে নিষেধ করে না, কারণ সেই নতুন প্রজন্মের সেই ছেলেটি বোধ করে না যে তার মা নিরাপদভাবে আমার বাড়িতে ফিরবে, তার মা ভবিষ্যতে আজকে এখানে কথা বলার জন্য কোনো বিপদে পড়বে না। এই যে নিরাপত্তাহীনতা, যাদেরকে আমরা আজকে এত বড় বড় কথা বলছি যে নতুন প্রজন্মের জন্য বাংলাদেশ করছি, উন্নয়নের পরাকাষ্ঠা দেখাচ্ছি, কিন্তু এই নতুন প্রজন্মের সন্তানদের হাতে কেন আজকে হকি স্টিক উঠে উঠে, কেন স্ট্যাম্প উঠে উঠে, তা দিয়ে তারা কেন পিটিয়ে মারে তার শিক্ষককে? তাহলে আমরা কোন নতুন প্রজন্ম তৈরি করছি? আমরা তো দু একজন শিক্ষকের এমন দৃশ্য দেখেছি। বন্ধুরা খেয়াল করে দেখবেন, সাম্প্রতিক সময়ে যে কজন শিক্ষক লাঞ্ছিত হয়েছে একটু খেয়াল করে দেখবেন। আপনাদের মনে করিয়ে দিতে চাই নিকট অতীতের কথা। নারায়ণগঞ্জে একজন শিক্ষককে কান ধরে উপবাস করিয়েছিলেন তিনি এই রাষ্ট্রের একজন আইন প্রণেতা। সেই ঘটনার কি কোনো বিচার হয়েছে? এবং খেয়াল করে দেখবেন তিনি কোনো মুসলিম ধর্মাবলম্বী ছিলেন না, তার ধর্মের পরিচয়ে তিনি ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। সেখান থেকে শুরু করে হৃদয় মণ্ডলের আজকে উৎপল সরকার এবং আসলে আর যে শিক্ষক, প্রত্যেকেই কিন্তু ধর্মীয় পরিচয়ের দিক থেকে একজনও কেউ মুসলিম না। এই ঘটনাগুলিকে শুধু বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। অন্যদিকে দেখুন, ফেনীতে মাদ্রাসায় পুড়িয়ে মেরেছে ছাত্রীকে, সেখানে ইন্ধন দিয়েছে তিনি একজন শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। মাসুম ভাই যায় আসামনি বাড়ি, এই যে নিঠুর বাস্তবতায় আমরা আছি এখন, আমি আসামনি দেখা সব বুঝি কিন্তু কাজ করি না, কারণ এই নিষ্ক্রিয় সুবিধাবাদের ছাপ। আজকে এখানে আমার সমসাময়িক বয়সের যারা আছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই দেশে এই রাষ্ট্রে শিক্ষকরা সর্বাগ্রে এগিয়ে আসছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 31 জন শিক্ষক স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে একটি বিবৃতি দিয়েছিল, গোটা বাংলাদেশ কেঁপে উঠেছিল। আজ শিক্ষকদের সেই মূল্যবোধ কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এখন 31 জন শিক্ষক নেই যারা এই ঘটনায় ঘুরে দাঁড়াতে পারেন? ঘুরে ফিরে সেই 2 জন 3 জন, একজন কাবেরী গায়েন, একজন জোবাইদা হোসেন গোলাকি মরুবা একজনকে দেখি, অন্যরা কি মেরুদণ্ডহীন? তাদের বেতন কি রাষ্ট্র দেয় না? এই আত্মজিজ্ঞাসাটা করার মতো মেরুদণ্ড নেই। বিশ্ববিদ্যালয়ে লাল, নীল, সাদা নানা রকম শিক্ষকদের গ্রুপ আছেন। বুঝতে পারলাম এক গ্রুপ সরকারের পদলেহন করছে, অন্য গ্রুপগুলো কি করছেন? ফলে ওই যে বললাম, আমাদের মূল্যবোধ নেই, আমাদের আদর্শ নেই, আমাদের অঙ্গীকার নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নিজেদের ভেতরে যে মানুষটি বাস করে সেই বিবেকটিও নেই। সেই বিবেকের জায়গা থেকে আজকে যখন, তারপর আমি হতাশ হতে চাই না, আশাবাদী হয়ে উঠতে চাই যে উন্নয়নের মহাসড়কের সেই পদ্মা সেতু পার হয়ে যখন প্রদ্যোৎ এখানে এসে দাঁড়ায়, যখন এখানে এসে কবিতা উচ্চারণ করে, তখন আমার মধ্যে ওই সুরঙ্গের শেষ মাথায় হলো আলোটি দেখতে পাই। হয়তো নিভৃতে তৈরি হচ্ছে, কারণ একটি সময় ছিল যে আপনারা মনে আছে নিশ্চয়ই যে সে জাহানগঞ্জ যে আন্দোলন তৈরি করেছিলেন,
সেই আন্দোলন ম্রিয়মাণ হয়ে গেছিল, কিন্তু আমরা জানতাম না আমাদের অজান্তেই আরও একটি প্রজন্ম তৈরি হয়েছিল। সেই প্রজন্ম রুখে দাঁড়িয়েছিল এই অদ্ভুত নিষ্ঠুপতার বিরুদ্ধে। আমি আস্থা রাখতে চাই আমাদের এই অদ্ভুত নিষ্ঠুপতার বিরুদ্ধে সরব কণ্ঠে দাঁড়াবে কেউরাই হয়ে উঠবে অনেক, এবং তারপর তারাই তৈরি করবে এই বাংলাদেশ। আজকে নতুন করে বাংলাদেশ বিনির্মাণের প্রশ্ন এসছে। এখানে অনেক ছাত্র নেতা রাজনীতিবিদরা বক্তব্য রেখে গেছেন। আমি খুব ঘোরতরভাবে একটি জায়গায় তাদের সাথে আমার আপত্তি আছে। তারা বলেন বিকল্প রাজনীতি করা। আরে ভাই, বিকল্প রাজনীতি আপনি কোত্থেকে পাবেন? রাজনীতির কোনো বিকল্প নেই। এখন এখানে যা করছে রাষ্ট্র যারা চালাচ্ছে তারা কেউ রাজনীতি করছে না, তারা সবাই ব্যবসা করছে। রাজনীতিবিদ যারা, তারা তো মানুষের সঙ্গে থাকার কথা। আজকে তো প্রতিবাদ সারা বাংলাদেশে হওয়ার কথা, রুখে দাঁড়ানোর কথা। অনেকে প্রত্যাশা করেন জাতীয় দলের ক্যাপ্টেন আমাদের দীর্ঘদিন ছিলেন মাশরাফি, তাহলে মাশরাফি সংসদ সদস্য, তিনি কেন চুপ থাকলেন? ভুলে যাবেন না মাশরাফি বাংলাদেশের কোন দলের সংসদ সদস্য? তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য। ফলে তারা তাদের সেই জায়গা থেকে একজনও কেউ বেরোতে পায় না। ফলে আমাদের অনেক মোহমুক্তি ঘটাতে হবে। আমরা ব্যক্তিগতভাবে অনেকে মোহাগ্রস্ত হয়ে পড়ি, প্রত্যাশা করি, আসলে সমস্ত প্রস্তুতি রাজনীতি। ফলে সেই রাজনৈতিক জায়গায় ফিরতে হবে আমাদের আবার ৭১-এর কাছেই। ফলে ৭১ আমাদের যে 4টি আদর্শ দিয়েছে, জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, সেই 4টি পথ ধরেই সুস্পষ্টভাবে আমাদের অবস্থান নিতে হবে। আজকে শিক্ষা ব্যবস্থা এইরকম চিত্রের কারণ একটি, যে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে কুটনীতিগুলো শিক্ষা কমিশন আমাদের ছিল, সেই শিক্ষানীতি আমরা বাস্তবায়ন করতে পারিনি। আজকে আমরা আফসোস করি মৌলবাদের উত্থানের জন্য, কিন্তু এই মৌলবাদীদের সহযোগিতা করার ক্ষেত্রে হেফাজতের 12 দফার 1 দফা মেনে কি করে আমার পাঠ্যক্রম থেকে সমস্ত, যখন রবীন্দ্রনাথও হিন্দু লেখক হয়ে যান, তার কবিতা, তার লেখা বাদ দেওয়া হয়, সত্যেন সেনের লেখা বাদ দেওয়া হয়, কই? তখনও তো আমাদের এই দেশের অনেক শিক্ষকরাই নিশ্চুপ ছিলেন, একটি বড় অংশ নিশ্চুপ ছিলেন। এতগুলো শিক্ষক সংগঠন, তারাও কেউ নামেন নাই। প্রশ্নটা রাজনৈতিক, লড়াইটা রাজনৈতিকভাবেই করতে হবে। আর সেই রাজনীতিবিদদেরকে পথ দেখাবে সংস্কৃতি কর্মীরা, সাধারণ মানুষ। আমি আজকে মনে করি সময় এসছে কথা বলার কোনো বিকল্প নেই। চিৎকার দিয়ে কথা বলতে হবে, এবং তাহলেই সম্ভব আমাদের সংঘবদ্ধ হওয়া। শেষ করবে একটি কথা বলে, যে ঘন হয়ে আসুন সকলে, দিনে দিনে বড় বাড়ি আছে না, শুধিতে হইবে ঋণ। এই প্রত্যয় নিয়ে আমরা আরো বেশি যেন সংঘবদ্ধ হতে পারি। সবাইকে বিপ্লবী অভিনন্দন। ঠিক 3 দিন পরে এসেও আমরা এখানে প্রতিবাদ করছি। সারা বাংলাদেশে গুটি কয়েক মানুষ ব্যতীত, গুটি কয়েক শিক্ষার্থী এবং শিক্ষক ব্যতীত এই প্রতিবাদে সামিল হয়নি। আজকে শিক্ষককে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে তার গলায় জুতার মালা পরানো হয়েছে, সাভারে একজন শিক্ষককে পিটিয়ে ইসলাম দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, যিনি এমেরিটাস অধ্যাপক অরুণ বসাক স্যার, তার ভূমি দখল করে ফেলা হচ্ছে। এবার এই বিষয়গুলো সেখানে একটি নির্দিষ্ট সংখ্যক, একটি নির্দিষ্ট গোষ্ঠীর যারা হিন্দু শিক্ষক আছে তাদেরকে টার্গেট করে করে এই ধরনের কর্মকাণ্ডগুলো আজকে চালানো হচ্ছে। এটার কারণ একটাই, কারণ এটার মধ্য দিয়ে তারা একটি নতুন বাক্যকে তারা জুড়ে দেয়, যেটি হচ্ছে তারা ধর্ম অবমাননার, যেই ধর্ম অবমাননাকে বলেই তারা হচ্ছে সেখানে আক্রমণ করে, সেখানে দাঙ্গা তৈরি করে। এটার মধ্য দিয়ে তারা তাদের রাজনৈতিক যে ফায়দা, সেটি রাজনৈতিক ফায়দা নেয়। আজকে আমরা যখন দেখি একজন শিক্ষককে এভাবে হেনস্থা করার পরেও যখন সারা দেশের যে শিক্ষক সমাজ রয়েছে তারা যখন নামে না, এটি আমাদের জন্য বড় লজ্জা। আমি একটি শব্দ দিয়ে বলছি, আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি আগে। আজকে আমাদের বাংলাদেশে, সারা বাংলাদেশে অনেকগুলো ব্রাহ্মণ পাড়া আছে, যে ব্রাহ্মণ পাড়াগুলো হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো। সেই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক যারা আছেন, আজকে সেই শিক্ষকরা কিন্তু প্রতিবাদ করে নেই। সেই বিশ্ববিদ্যালয়গুলো 2-3টা শিক্ষক ব্যতীত কেউ এই শিক্ষক হেনস্থার দায়ে কোনো প্রতিবাদে মাঠে নামে নেয়। কারণ তারা মনে করে ওরা তো কলেজের শিক্ষক, ওরা তো স্কুলের শিক্ষক, তারা ব্রাহ্মণ,
তারা এইভাবেই দেখেন, হয়তো তারা আজকে এইখানে মনে করে যে সাম্প্রদায়িকতা লালন হোক, না হয় তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভয়ে কথা বলেন না, আর না হয় তারা মনে করেন যে শিক্ষা ব্যবস্থা এমনই থাকা উচিত। আর এই শিক্ষকরাই আজকে বিভিন্নভাবে এই জেনারেশনকে তৈরি করা হচ্ছে, আর এর সাথে তারা সরকারের এজেন্ডাকে বাস্তবায়ন করছে। আজকে যখন শিক্ষা প্রতিষ্ঠান এবং আজকে পাঠ্যপুস্তকে যখন সাম্প্রদায়িকরণ করা হয়েছে, কোনো শিক্ষক তো কথা বললেন না, কয়েকজন শিক্ষক ব্যতীত। এইভাবেই হচ্ছে আজকে আমাদের রাষ্ট্রকে, রাষ্ট্র ব্যবস্থাকে, একটি জেনারেশনকে নষ্ট করে দেওয়া হচ্ছে। কারণ এই জেনারেশনকে দিয়ে তারা আগামী দিনে, এবং এই যে আগামী বছর যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে তারা সামনের দিনে এই যে বিভিন্ন ধরনের হচ্ছে ধর্মীয় উন্মাদনার মধ্য দিয়ে তারা বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে, এর মধ্য দিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা তারা নিবে। এটা যেমন হচ্ছে ভারতে মুসলমানদের উপর সেখানে হামলা হয়, একইভাবে আমাদের দেশে হিন্দুদের উপর একইভাবে হামলা হয়। দুই দেশের নীতি একই। এই দুই দেশের নীতি দিয়ে তারা হচ্ছে তাদের ভোটের যে নির্বাচন, তাদের ভোট বক্সের যে নির্বাচন, সেটির ফায়দা তারা হচ্ছে নেই। আর এরই মধ্য দিয়ে একটি জেনারেশনকে তারা নষ্ট করে দিচ্ছে, একটি জেনারেশনকে তারা টিকটক এবং পাবজি জেনারেশন তৈরি করছে। তাই বন্ধুগণ, আসুন আমরা মনে করি এই জেনারেশনকে বাঁচাতে হবে, এরাই সামনের দিনে বাংলাদেশকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাবে। তাই আমরা বলি এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যারা শিক্ষক হেনস্থা করে তাদের বিরুদ্ধে, এবং যারা এই ধরনের শিক্ষা ব্যবস্থা তৈরি করতেছে তাদের বিরুদ্ধে, এবং যারা এই ধরনের রাষ্ট্র পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। আজকে গুটি কয়েক জন্য আমরা একসাথে যদি রুখে দাঁড়াই, তাহলেই আমরা এই দেশকে মুক্ত করতে পারবো। আসুন আমরা সেই লড়াইয়ে আমরা সামনের দিনে অগ্রসর হই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সহযোদ্ধারা যারা এখানে হাজির হয়েছেন, আমি সকলকে অন্তরের অন্তর কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই বক্তা এবং প্রার্থনার্থে, এবং যারা আরো পারফর্ম করেছেন কবিতা এবং গানে, সকলকে। ঘটনা বিস্তারিত বর্ণনায় আমি আর না যাই। আপনারা জানেন এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ। এই বাংলাদেশ যে যুদ্ধে বাংলাদেশ জয়ী হয়েছিল, সে যুদ্ধে যে ধর্মীয় গোষ্ঠী লাইট দিয়ে নেন, সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছিল, সেই ধর্মীয় গোষ্ঠীর প্রতি আমরা যে আচরণ করছি সংখ্যাগুরুরা, এটি নিপীড়ন। আমরা আচরণ করছি ভয়াবহ মাত্রায়, আমরা আচরণ করছি তাদের ধর্মানুভূতির জায়গায়, আমরা তাদের পুজো করতে দিই না, আমরা তাদের মাঠে ময়দানে হামলা করি। অফিসগুলিতে সাম্প্রদায়িকতা চর্চা হচ্ছে, বিদ্যালয়গুলিতে সাম্প্রদায়িকতা চর্চা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলিতে সাম্প্রদায়িকতা চর্চা হচ্ছে। আমরা যে জায়গায় গেছি, বাংলাদেশ যে জায়গায় এসে হাজির হয়েছে স্বাধীনতার 50 বছর পরে, এই জায়গায় বাংলাদেশের যাওয়ার কথা ছিল না। কিন্তু বাংলাদেশ, আমরা এটা আনফরচুনেটলি আমি বলবো না, বাংলাদেশের সাম্প্রদায়িকীকরণ শুরু হয়েছে সামরিক জান্তাদের হাত ধরে। যে ট্রেন সামরিক জান্তারা চালু করেছেন 91 পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক সরকার বলি আমরা, সেই ট্রেনের ধারাবাহিকতা চলেছে। তারা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বিসর্জন দিয়েছেন, এখন কাগজে কলমে ধর্মনিরপেক্ষতা আছে, বাট বাস্তবতায় তা নাই। আপনি আমি কি দেখি, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রয়েছে, অথচ আপনারা যদি ইসলামের প্রাথমিক ইতিহাসগুলো দেখেন, তখন দেখবেন হুদায়বিয়ার সন্ধিতে যে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, এটি আপত্তি করায় কেটে দেওয়া হয়েছিল। লিখেছিলেন আলী, হযরত আলী। প্রফেট বলেছিলেন এটা কেটে দাও, কারণ বিপক্ষ দল আপত্তি করেছিল। বিপক্ষ দল বলেছিল তোমার সাথে আমার চুক্তি, তোমার ধর্মের সাথে আমার চুক্তি না। সংবিধানের একটি চুক্তির বই, রাষ্ট্রের নাগরিকদের সাথে রাষ্ট্রের চুক্তি। নাগরিক কিভাবে শাসিত হবে, এই রাষ্ট্র কিভাবে চলবে, এই রাষ্ট্রের আইন এবং আইনের পরাকাষ্ঠা কিভাবে চলবে, এটি হচ্ছে সংবিধান। এর মুখবন্ধে বিসমিল্লাহির রহমানির রহিম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রের মানুষগণের ধর্ম ইসলাম, কারো ধর্ম হিন্দু, কারো ধর্ম বৌদ্ধ। রাষ্ট্রের ধর্ম প্রজা পালন। এই রাষ্ট্র প্রজা পালন করে। এই রাষ্ট্রে আপনি ঘুষ না দিয়ে পার পেতে পারেন? এই রাষ্ট্রে আপনি বাসিতে সিট পান? এই রাষ্ট্রে আপনি জেলে আটকে থাকেন? এই রাষ্ট্রে আপনি বাজারে গেলে বেশি দামি জিনিস কেনেন? যারা আপনার কাছে বেশি দামি জিনিস বেচে, নামাজ পড়তে পড়তে তার কপালে দাগ পড়ে গেছে। আপনারা টেলিভিশনে দেখেছেন, তৈল মজুত করেছিল, ভোজ্য তেল। যারা মজুত করেছিল
তাদের ম্যাক্সিমাম ব্যবসায়ীদের ধর্মীয় রেওয়াজ কি? তারা সৎ, তাদের অনেকে আঘাত, তারা হাজি। সৎ না, বাংলাদেশের সৎ মানুষের অভাব। আমরা এটি জোর গলায় বলি না, রাষ্ট্র আমাকে বেহেশতে নিতে পারে না, রাষ্ট্র আমাকে দুর্যোগও নিতে পারে না, কিন্তু এই রাষ্ট্র আমাকে নরক বানিয়ে ফেলতে পারে। আমি, আপনি, আমরা সাধারণ যারা আছি, এই দেশ যারা শাসন করে, গোটা কয়েক লোক ছাড়া নরকে আছি। পরিবেশ দূষণ ঢাকা সবার শীর্ষে। বাংলাদেশের ঢাকার আশেপাশের নদ নদীগুলো খোলা জলে গেছে কালো হয়ে কালি। ওখানে আপনি মাছ পাবেন না, নিজে ডুব দিতে সাহস পাবেন না। এই বর্ষাকালে আপনি বুড়িগঙ্গায় ডুব দিতে পারবেন না, সব শেষ। কেন শেষ? এর পিছনে অর্থনৈতিক রাজনীতি দায়ী, ধনীদের ব্যবসা বাণিজ্যের লোক দায়ী, পরিবেশ অধিদপ্তর অকার্যকরের জন্য দায়ী, এই পুলিশ দায়ী, এই আমলা দায়ী, এই মন্ত্রী দায়ী। এই কথাগুলি জোর দিয়ে বলতে হবে আপনার আমার। এই রাষ্ট্রটা আপনার আমার। এই রাষ্ট্রকে জোর দিয়ে যতক্ষণ আপনি দাবি করতে না পারবেন, যতক্ষণ ধরতে না পারবেন, ততক্ষণ এই রাষ্ট্র আপনাকে নরকে থাকবেন। আপনার ধর্ম আপনাকে নরক থেকে উদ্ধার করবে না, কারো ধর্মে কারো নরক থেকে উদ্ধার করবে না। কিন্তু এই রাষ্ট্রকে যে নরক বানিয়ে ফেলা হয়েছে, যে শিক্ষকের গলায় জুতোর মালা পরানো হয়েছে, তার জীবনটি নরক হয়ে গিয়েছে। তিনি বাজারে যেতে পারবেন মনে করেন? আপনার গলায় জুতোর মালা দিলে আপনি বাজারে যেতে পারতেন? এই যে বাংলাদেশ আমরা তৈরি করেছি, এর জন্য দায়ী কারা? এই শাসক গোষ্ঠী ভোটে, বিনা ভোটে যে জায়গায় যে রাজনীতিটা করতে চায়, সেই রাজনীতিতে আজকে দেখা যাচ্ছে তারা দায়িত্ব নিয়ে একজন মাত্রকে বহিষ্কার করেছে তাদের নেতাকে। কারণ কি? তিনি একটি জায়গার সভাপতি, তিনি কলেজের শিক্ষক, তাকে বহিষ্কার করা হয়েছে। কেন? তিনি দায়িত্ব পালন করতে পারেননি বলা হয়েছে। তো ডিসি কি করলো? তারা দায়িত্ব পালন করেছেন? তারা বলেন আমরা তুলেছিলেন, দেখি নাই। ডিসি যদি বলতো, ওই এসপি যদি বলতো শিক্ষকের গলায় জুতার মালা পরানো আমার গলায় পরান, পরানো যেত? পরানো যায় না। কিন্তু তারা এটি বলেননি। তারা তামাশা দেখেছেন কোনো না কোনো ফোনে, কারো না কারো নির্দেশে, রাজনীতিকের নির্দেশে তারা তামাশা দেখেছেন। এই তামাশার রাজনীতি বন্ধ করতে হবে। আমি ক্ষমতাসীনদের বলি, আপনারা অনেক কিছু চিনেছেন, অনেক কিছু আর পারবেন না, কারণ আপনাদের সক্ষমতা নাই। এই বাংলাদেশে আপনাদের সক্ষমতা কমে গিয়েছে, আরো বারংবার এই সক্ষমতা কমবে। পুজোয় সাম্প্রদায়িক হামলা হয়েছে, পুজো বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা পূর্ববঙ্গে আমি গেছি হামলার পরের দিন। প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা, বর্তমানে স্পিকারের নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকার সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকানো যায়নি। মাঝিপাড়া নামে একটি গ্রাম, পুরো গ্রামটি পুড়িয়ে দেওয়া হয়েছে। মাইকে, মসজিদের মাইক থেকে বলা হয়েছে হামলা করার জন্য। কই? আর তো বিচার হতে দেখলাম না। কুমিল্লা যিনি ধর্মবন্ধ রেখেছেন মুসলমানদের, কই? তাকে তো দেখলাম না ধরতে। চিরনি যিনি রেখেছিলেন, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ কি? এটা তাদের ভাষণ। এই বাংলাদেশ যে জায়গায় যাচ্ছে, সেটা আপনাকে আমাকে ঠেকাতে হবে। আপনার আমার সন্তানকে সাম্প্রদায়িক বানানো যাবে না, সাম্প্রদায়িকীকরণ করানো যাবে না। এই প্রত্যয় যদি ব্যক্ত করতে না পারেন, তাহলে বাংলাদেশকে নরকের দিকে দেখবেন। আপনি দেখবেন অবশ্যই মুসলিম ফেরব। এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি। এই দেশে 139টা জঙ্গি দল আছে। আজকে আমি এই দিনে যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আপনাদের মনে আছে হোলি আর্টিজেনের কথা? 16 জনকে খুন করা হয়েছিল ধর্মের নামে। কারা খুন করেছিল? যারা খুন করেছিল তারা সবাই মুসলিম আইডেন্টিটি ধারণ করে। কারা খুন করেছিল? ধনীদের সন্তানরা। তাদের মগজ জমাই করেছিল কারা? সেই জিনিসটা আমরা খুঁজে বের করতে চাইনি। আমরা একটা মামলা করেছি, 2-4-5 জনের নাম দিয়েছি। লোয়ার কোর্টে একটা রায় হয়েছে, হাইকোর্টে যাবে, আরো 3-4 বছর পরে কারাগারে সাজা হবে। কিন্তু এই সাজা বাংলাদেশের কি লাভ হবে? কোনো বিদেশি আপনার দেশে বিনিয়োগ করতে আসবে? বিনিয়োগ না থাকলে আপনার চাকরি থাকবে? আপনার চাকরি বাড়বে? দাঁড়াচ্ছেটা কি? সবাইকে বলি সচেতন হতে। এখানে যারা হাজির হয়েছে, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এখানে যারা হাজির হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, সমাবেশ শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। শাহবাগ জেগে থাকে, শাহবাগ ঘুমায় না। শাহবাগ জেগে থাকে।